আজকের ক্লাসটাতে আমরা কি করবো এটা যদি আমি আরেকটাবার আপনাদের সবাইকে বুঝাই বলি, মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আজকের ক্লাসে একটা গ্রামারের ক্লাস করব, এন্ড আমরা হচ্ছে গ্রামারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গ্রামার যেটা টেন্স, সেই টেন্সটাকে আর কি আমরা শিখবো। তো কথা হচ্ছে, আমরা যখন টেন্সটা শিখবো সেটাকে আমরা কিভাবে শিখবো? দেখেন, আমরা ছোটবেলা থেকে টিপিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে আমরা টেন্সটা বা যে কোনো গ্রামার সাধারণত এরকম ভাবে শিখছি যে বিভিন্ন লেকচার শুনছি, পাশাপাশি আমরা বিভিন্ন নিয়ম কানুন গুলা শিখছি। বাট দ্য রিয়েল থিং ইজ দ্যাট ইন রিয়ালিটি আমরা যখন আইএলটিএস এর এক্সামে যাই, আমরা যখন আমাদের পার্সোনাল প্রফেশনাল লাইফে গ্রামার গুলোকে ব্যবহার করি, ইংরেজি ভাষাটাকে ব্যবহার করি, আলাদা করে কেউ কিন্তু জিজ্ঞেস করে না যে অমুক টেন্সের অমুক পার্টিকুলার রুলটা কেউ একটু বোঝায় বলো তো। এভাবে কেউ জিজ্ঞেস করে না, রাইট? ইভেন তো ওগুলো জানা দরকার আছে, বিকজ আমাদের জানতে হবে এই জন্য যে যাতে করে আমরা জানলে আমরা কাজে লাগাইতে পারি। কিন্তু আমাদের জানাটা আসলে এরকম হওয়া উচিত না যে কাইন্ড অফ লেকচার বেসড বা কাইন্ড অফ খালি রুলস শেখা বেসড, যে আমি খালি রুলসই মুখস্থ করতেছি। বিকজ এরকম হলে না, তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা জিনিসটাকে আর ব্যবহার করতে পারি না। তো এজন্য যেটা বলছিলাম যে আমরা কথা কথা আজকে টেন্স শিখবো, এন্ড টেন্সের বিভিন্ন যে ব্যবহার গুলো আছে, রুলস গুলো আছে। আমি আসলে রুলস বলি না, আমি বলি ব্যবহার, বাট ইটস সামটাইমস কাইন্ড অফ দ্য সেম থিং। পয়েন্ট হচ্ছে যে এগুলা শিখবো, ঠিক আছে, কিন্তু শিখবো তো ঠিক আছে, কিন্তু এগুলাকে আর কি এরকম হবে না যে আমি খালি নিয়ম কানুন গুলা শিখছি বারবার করে বারবার করে বারবার করে। নিয়ম কানুন গুলো শেখার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নিয়ম কানুন গুলোকে প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে পারা। মিনিং, লেটস সে আপনি যখন আপনার আইএলটিএস এর এক্সামে যাবেন, তখন আপনি যখন রাইটিং করবেন, রাইটিং এ যাতে কিছু একটা লিখতে পারেন, স্পোকেনে যাতে ওই টেন্স গুলা ব্যবহার করে কিছু বলতে পারেন, রিডিং মডিউলে যখন যাবেন তখন প্যাসেজ গুলো যাতে পড়ে বুঝতে পারেন। তো যখন আপনি এই কাজগুলো করতেছেন, তখন কিন্তু আসলে আপনি যে কাজটা করতেছেন সেটা হচ্ছে আপনাকে কেউ জিজ্ঞেস করতেছে না যে অমুক টেন্সের বা অমুক গ্রামারের অমুক রুলটা বলো। নোবডি ইজ আস্কিং দ্যাট। বাট আপনাকে যেটা ফান্ডামেন্টালি করা লাগতেছে সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং করা লাগতেছে ওই গ্রামার গুলোকে ব্যবহার করে, তাই না? এট দ্য এন্ড অফ দ্য ডে বেস লাইন হচ্ছে যে আপনি যখন একটা রিডিং প্যাসেজ পড়তেছেন, তো আপনাকে ওই গ্রামারের নিয়ম কানুন গুলো বুঝে জেনে আপনাকে রিডিং প্যাসেজটা পড়ে বোঝা লাগতেছে। বা আপনি আরো বেটার এক্সাম্পল, আপনি যদি রাইটিং এ কিছু লেখেন, যখন লিখতেছেন তখন ওই গ্রামাটিক্যাল নিয়ম কানুন গুলাকে ঠিক রেখে এবং ওই গ্রামাটিক্যাল রেঞ্জটাকে মেনটেন করে আপনাকে হচ্ছে লিখা লাগতেছে, তাই না? গ্রামারের সেন্টেন্স গুলো লিখা লাগতেছে, প্রত্যেকটা কথা যাই সেন্টেন্সই বানাচ্ছেন। স্পোকেনও সেম, রাইট? আপনি যখন একটা কথা বলছেন, আমি প্রত্যেকটা কথা এখন যেটা বলছি আমি এক একটা সেন্টেন্স বানাচ্ছি। তো টেকনিক্যালি স্পিকিং আপনি যদি সেন্টেন্স বানাইতে পারেন অনেক সময়, এবং সেন্টেন্সের মিনিং যদি ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু হচ্ছে আমরা অনেক সময় গ্রামার না জেনেও কাজটা চালিয়ে যেতে পারি। যেমন ধরেন এই যে আমি এখন বাংলা ভাষায় কথা বলতেছি, এখন যেহেতু বাংলাতে আমি হচ্ছে গ্রামারে অত ভালো না, তো আমি কিন্তু বাংলা ভাষায় গ্রামার অত মেনটেন করে কথা বলছি না, তাই না? বাট আমি মিনিংটা ভালো করে জানি, আমার সেই সেন্সটা আছে এবং আমি বাংলাতে সেন্টেন্স বানাতে পারি। তো আমি বাংলাতে আমার ভোকাবুলারি সেন্টেন্স এবং মিনিং এর সেন্সটা আছে, আমি বাংলাতে কথা বলতেছি। তো আমরা যেটা চাই সেটা হচ্ছে যে ইংরেজিতে আমরা গ্রামারের নিয়মগুলো জানতে চাই, বিকজ আসলে আমরা তো নেটিভ স্পিকার না, আমরা বাঙালিরা, তো এটা আমাদের জন্য তো আসলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, আমাদের জন্য এটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো যেরকম বাংলা ভাষাটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে আমাদের এটা অলরেডি নেই, আমাদের ইনেট সেন্স ডেভেলপ হয়ে গেছে জন্মগত। ইংরেজিটাতে আমাদের এতটাও আবার সেন্স ডেভেলপ হয় না। তো সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে অনেক সময় এরকম একটা ডিবেট হয় আর কি, যে ভাইয়া গ্রামার শিখে কি করব, গ্রামার লাগে না। হ্যাঁ, বিদেশিরা কি আর গ্রামার শিখে করে কিনা? হ্যাঁ, বিদেশিরা যারা হচ্ছে নেটিভ স্পিকার তারা গ্রামার শিখায়, ইংরেজি ব্যবহার করে না, যেরকম আমরা বাংলাটা গ্রামার শিখে ব্যবহার করি না। বাট দ্যাটস বিকজ এটা তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তো তারা ছোটবেলা থেকে এটাই করে আসছে, তাই না? কিন্তু আমাদের যেহেতু এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো আমাদের ক্ষেত্রে গ্রামারের অ্যাবসেন্সটা সবকিছু কনফিউজিং করে ফেলে। আর গ্রামারের প্রেজেন্সে সবকিছু একটু গুছানো হয়ে যায়, তখন প্রসেসটা আরো ইজিয়ার হয়ে যায়, আরো ইফেক্টিভ হয়ে যায়। তো এই জন্য গ্রামাটিক্যাল নিয়ম কানুন গুলো জানতে হবে। হয়তো আমার কথা থেকে কেউ ভুল বুঝেন না, গ্রামাটিক্যাল নিয়ম কানুন জানতেই হবে। দ্য অনলি ডিফারেন্স ইজ দ্যাট নিয়ম কানুন জানা মানে বসে বসে খালি রুলস মুখস্থ করা, এটা কারো কোনোদিন কাজে লাগে না। আপনারা ছোটবেলা থেকে এখানে অনেকেই আছেন যারা ছোটবেলা থেকে এসএসসি এইচএসসি তে নিয়ম কানুন বহুত মুখস্থ করে আসছেন, আজকে তারপরেও আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ইংরেজিতে স্ট্রাগল করি। হোয়াই ইজ দ্যাট? বিকজ ওই যে খালি বসে বসে রুলস মুখস্থ করছি, কখনো হচ্ছে গিয়ে
এই কাজটা করে দেখি নাই যে এই রুলস গুলাকে ব্যবহার করে ইংরেজিটা বলা কিভাবে যায়, কেমন, কিংবা লেখা কিভাবে যায়। সিম্পল কথা হচ্ছে ইংরেজিতে সেন্টেন্স গুলো কিভাবে বানানো যায়, কেমন। তো আজকে আমরা আসলে এই কাজটাই করব। আচ্ছা, আরেকটা বিষয় একটু শেয়ার করি, সেটা হচ্ছে গাইজ, যখন আসলে একজন স্টুডেন্ট হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন নেয়, শুরুতে আমাদের কিন্তু একটা হচ্ছে রিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকে। আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনটা কি, টিপিক্যালি আমরা স্টুডেন্টরা এভাবে চিন্তা করি যে আমি ভাইয়ার কাছে যাব, বা আমি কোনো একজন খুব অ্যামেজিং টিচারের কাছে যাব, কোনো একটা ভালো কোচিং সেন্টারে যাব, ওনারা আমাকে খুব জোস জোস স্ট্র্যাটেজি টেকনিক দেখাবে, অ্যান্ড জোস জোস স্ট্র্যাটেজি টেকনিক দেখালে ম্যাজিক্যালি সামহাও আমার প্রবলেম গুলো সলভ হয়ে যাবে, কেমন। গাইজ আসলে আপনাদেরকে আমি যদি একটু বাস্তবতাটা শেয়ার করি, স্ট্র্যাটেজি এবং টেকনিক এটা এমন বিষয় যেটা 1 উইক, 2 উইকস, 3 উইকস এট বেস্ট এর মধ্যে দেখিয়ে দেওয়া যায়, বুঝছেন। স্ট্র্যাটেজি এবং ওকে স্ট্র্যাটেজি এবং টেকনিক এবং যে বিষয়টা আছে, বুঝছেন, এটা এটা ইম্পর্টেন্ট এবং এটা জানারও দরকার আছে, এবং অনেক এটা না জানার দরকার আছে, বুঝছেন। বাট এটাকে না, এটা হচ্ছে লাইক এটাকে আমরা একটু ওভার প্রায়োরিটাইজ করে ফেলি, মানে এটা একটু ওভার হাইপড। এন্ড এটা ওভার হাইপড কেন জানেন? বিকজ ওই আমরা যারা ফর এক্সাম্পল একটা কোচিং সেন্টার কথা কথা কেউ চালাচ্ছে, বা একটা ইনস্টিটিউশন চালাচ্ছে, বা কেউ প্রাইভেট টিউশন দিচ্ছে, তো আমরা যারা হচ্ছে স্টুডেন্ট পড়াচ্ছি, যেহেতু লাইক অনেকে কিন্তু এটা জানে, হ্যাঁ, আমরা যেহেতু স্টুডেন্টদের সাথে কথা বলি, অনেকেই এটা আমরা জানি যে স্টুডেন্টরা হচ্ছে এটাকে অনেক ওভার হাইপ দেখে, স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি, অ্যান্ড ফর সাম রিজন হোয়াট এভার মাইট বি, এটা আসলে একটু ওভার হাইপ। স্ট্র্যাটেজি 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 টেকনিক, স্ট্র্যাটেজি টেকনিক স্ট্র্যাটেজি, এন্ড there is a problem with that. Problem is that, guys, strategy is only 10-15% of the equation. Strategy is easy to learn, strategy is easy to teach, and strategy খুব মানে অল্প সময়ের মধ্যে দেখাই দেয়া যায়, 10-15 দিন লাগে দেখাই দিতে, হ্যাঁ। এন্ড এগুলো খুব সিগনিফিকেন্ট, লাইক এমন কোনো ম্যাজিক্যাল স্ট্র্যাটেজি এক্সিস্টও করে না যেটাতে একদম খুব সিগনিফিকেন্ট ডিফারেন্স ক্রিয়েট হয়। স্ট্র্যাটেজির ব্যাপারটা হচ্ছে এফিসিয়েন্সির জন্য, হ্যাঁ, যে আপনি হচ্ছে একটু এফিশিয়েন্টলি কাজগুলো করলেন, একটু বেটার ওয়েতে কাজগুলো করলেন। এন্ড ডোন্ট গেট মি রং গাইজ, আমি স্ট্র্যাটেজি জিনিসটাকে খুব অতিরিক্ত পছন্দ পছন্দ করি, বিকজ ইট সেভস টাইম, ইট মেক্স থিংস মোর অ্যাকুরেট, ইজিয়ার, এটসেট্রা। However, as I said, that's only 10-15% of the equation. Remaining, let's say 80-85% of the equation is skill, দক্ষতা। মানে কি? মানে হচ্ছে, ধরেন কথার কথা, আমি আপনাকে বললাম যে রিডিং মডিউলে স্ক্যানিং করতে হয়, কেমন। তো লেটস আমি বললাম যে একটা কিওয়ার্ড ধরবেন, সেটাকে প্যাসেজে গিয়ে স্ক্যানিং করবেন, এটা হচ্ছে আপনার টেকনিক। আচ্ছা, তো টেকনিক শুনে আমরা হ্যাপি, ইয়েস, এক্সাইটেড। এখন দেখবেন স্যার যখন ক্লাসে দেখায় দেয় তখন জিনিসটা অনেক সহজ লাগে, হ্যাঁ, মনে হয় যেন মানে ভাইয়া মনে হয় আগে থেকে অ্যান্সারটা জানতো, বা ভাইয়া মনে হয় অনেক ভালো পারে, এই জন্য আগে থেকে দেখা যায়। এখন দেখবেন যে আপনি নিজে করতে গেলে কখনোই হচ্ছে অ্যান্সার খুঁজে পাচ্ছেন না, তো তখন একটা কনফিউশন, একটা হতাশা, একটা নিরাশা কাজ করে, রাইট। কথা হচ্ছে এটা কেন হয়? Guys, এটা হয় কারণ হচ্ছে, দ্য থিং ইজ দ্যাট, আপনার স্ক্যানিং করার সময় একটা ওয়ার্ড যখন চোখের সামনে থাকে, স্পেশালি সেটা যদি সিনোনিম আকারে থাকে বা প্যারাফ্রেজ করা থাকে, তাহলে ওটাকে স্পট করার ট্রেনিং নাই, সো আপনার ব্রেইন ওয়েল ট্রেইনড। সো অনেক সময় হয় কি, যার ট্রেনিং এর পরিমাণটা বেশি, সে চোখের সামনে থাকলে স্পট করে ফেলে, যার ট্রেনিং এর পরিমাণটা কম, সে হচ্ছে গিয়ে স্পট করতে পারে না। দ্যাট ইজ নট টেকনিক, দ্যাট ইজ স্কিল। মেক সেন্স? বা আমি আর একটা উদাহরণ যদি আপনাদেরকে দিই, লেটস সে আপনি কথা কথা আপনি সাঁতার শিখবেন। তো দেখেন, সাঁতার শিখলে আমি আপনাকে টেকনিক দেখাই দিতে পারি, পাড়ে বসে বসে আমি আপনাকে দেখালাম যে দেখেন, আপনি যখন পুকুরে নামবেন, মাথাটা মানে ডুবাই ফেলবেন না, ওকে, আপনার মাথা সামনের দিকে থাকবে, আপনি হাত এভাবে নাড়বেন, পা ওভাবে নাড়বেন, তাইলে আপনি বেঁচে থাকতে পারবেন। এটা হচ্ছে টেকনিক, স্ট্র্যাটেজি। আপনাকে পানিতে নামাই দিয়ে আপনি ডুবে যাবেন, যদি আপনার কি না থাকে, আপনার যদি প্র্যাকটিস না থাকে, বা আপনার যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে, তাই না। তো তখন কি হয়, আপনাকে যতই টেকনিক দেখায় না কেন, পানিতে নামাইলে সবাই ডুবে যায়। এন্ড দেন তারপর আপনাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ পাশাপাশি ধরে ধরে প্র্যাকটিস করায় করায় আস্তে আস্তে আপনার মধ্যে সেন্স ডেভেলপ হয়, ব্যালেন্স ক্রিয়েট হয়। তখন আপনি হচ্ছে কি এমনি ডেভেলপ করতে পারেন। যখন আপনার ব্যালেন্স ডেভেলপ হয়ে যায়, তখন কিন্তু আপনি অতিরিক্ত চিন্তাও করেন না সব সময় যে আচ্ছা টেকনিকটা কি, কেমন, বিকজ টেকনিকটা আপনার সাবকনসিয়াস মাইন্ড অলরেডি অ্যাবজর্ভ করে নিছে।
আরেকটা উদাহরণ যদি দিয়ে কথা কথা সাইকেল চালানোর কথা বলি, হ্যাঁ সাইকেল চালানো আচ্ছা ভালো কথা, সাইকেল চালানোতে আপনি দেখবেন আমরা কিন্তু ছোট বাচ্চাদেরকে সাইকেল চালানোর সময় দেখাই না যে এটা এইভাবে ধরবা, চাকার দিকে তাকাবা না, সামনের দিকে তাকাবা, প্যাডেলি করবা, খেয়াল রাখবা, অনেক টেকনিক। আচ্ছা তারপর ওকে যখন আমরা ছেড়ে দিই ও কিন্তু পড়ে যায়। তো কথা হচ্ছে যে ও তো টেকনিক তো দেখাই দিচ্ছে, তাহলে পড়ে কেন গেছে? পড়ে গেছে বিকজ ইটস নট অ্যাবাউট দ্য টেকনিক, ইটস অ্যাবাউট দ্য স্কিল। টেকনিক ইম্পর্টেন্ট, টেকনিকটা রাইট রেখে কাজটা করাটা ইম্পর্টেন্ট, বাট টেকনিকের পাশাপাশি মোর ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্কিলটা। কেমন? তো সেম ভাবে গাইজ আমি আপনাদেরকে কথা কথা স্পোকেনে বলে দিলাম যে সেন্টেন্স স্টার্টার বা সামথিং এটা দিয়ে শুরু করবেন সবসময়, এই স্ট্রাকচারটা মেনটেন করবেন সবসময়, ভালো কথা, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, বলতে গেলে আপনাকে বলতে গেলে আপনি পারতেছেন না কেন? বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য প্র্যাকটিস। কেমন? আপনারা সবাই হচ্ছে মোটামুটি গ্রামারের যে 12টা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এগুলো কিন্তু সবাই ছোটবেলা থেকে পড়ে আসছেন। এখন দুইটা চারটা সেন্টেন্স বানাতে দিলে অনেক সময় পারি না, স্ট্রাকচার তো আপনি পড়ে আসছেন, তো স্ট্রাকচার পড়ে তাহলে লাভ হয়েছে কি? ওয়েল দ্য পয়েন্ট ইজ দ্যাট স্ট্রাকচার পড়াটা ছিল 20% অনলি, বাকি 80% ছিল হচ্ছে প্র্যাকটিস। কেমন? এই তো guys, আমার বটম লাইনটা হচ্ছে এটা যে ওয়াইল স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনিক্স আর অফকোর্স আ গেম চেঞ্জার, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোকে আমরা ডিসমিস করব না অ্যান্ড এগুলোকে আমরা সিরিয়াসলি নিব। অ্যান্ড যে কোনো কাজ স্ট্র্যাটেজিকলি গুছিয়ে করাটা, দ্যাট ইজ দ্য বেস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু। বাট remember, that is not necessarily the secret to success, at least in this IELTS or skill based scenario. The secret to success is the massive amount of practice, the volume of practice that you do. কারা কারা কথাটা বুঝতে পারছে সবাই একটা হ্যান্ড রেজ করে তো যে ভাইয়া, তাহলে সিক্রেটটা কি? সিক্রেটটা হচ্ছে দ্য ভলিউম অফ প্র্যাকটিস, দ্যাট ইজ দ্য রিমেইনিং 80%। এখন এই কথাটা আমি কেন এতক্ষণ ধরে আপনাদেরকে সময় নিয়ে এত ইফোর্ট দিয়ে বোঝানো ট্রাই করছি, বিকজ আমার ভয়টা হচ্ছে আমি আপনাদেরকে যাই শিখাই না কেন, সেটা রিডিং মডিউল হোক রাইটিং মডিউল হোক, আপনারা হয়তো চিন্তা করবেন যে ভাইয়া টেকনিক, টেকনিক আমি দেখাই দিব, অ্যাজ আই সে টেকনিক ইজ অলসো আ গেম চেঞ্জিং ফ্যাক্টর। বাট আমার ভয়টা হচ্ছে যে বিকজ প্র্যাকটিস করতে কষ্ট হয়, আমরা অনেক সময় প্র্যাকটিসটাকে স্কিপ করে যাই এন্ড তখন আর কি কোনো প্রবলেমই সলভ হয় না। এন্ড আমার আরেকটা ভয় টেন্স নিয়ে যদি শেয়ার করি স্পেসিফিকলি, আমার ভয়টা হচ্ছে আমি যখন এখন আপনাদেরকে টেন্স নিয়ে কথা বলবো, লেকচার দিব, অনেক স্টুডেন্টরা হয়তো আপনারা থাকবেন যে খালি নিয়ম কানুন গুলো নিয়ে পড়ে থাকবেন। আর নিয়ম কানুন গুলো নিয়ে পড়ে থাকলে, কারণ নিয়ম কানুন গুলো পড়া একটু ইজি, তো নিয়ম কানুন গুলো নিয়ে পড়ে থাকলে দেখা যাবে যে আপনার শেখা হবে না। আপনার হচ্ছে ওই নিয়ম কানুন গুলোকে ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে জানতে হবে, সেন্টেন্স মেক করতে জানতে হবে। ওই কাজটা একটু কঠিন, কিন্তু ওই কাজটা যখন করবেন ওইটা আসলে আপনার জন্য রিয়েল ইফেক্ট নিয়ে আসবে। তো গাইস সবাইকে একটু আমাকে এক দফা প্রমিস করবেন, সবাই একটু মেসেজ করে লেখেন তো যে ভাই প্রমিস, আমরা নিয়ম কানুন যতটুকু শিখবো তার চেয়ে ডাবল ট্রিপল হচ্ছে আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, আমি যদি 1 ঘন্টা নিয়ম কানুন শিখে স্পেন্ড করি, যেটা করার দরকার আছে বাই দ্য ওয়ে, ডোন্ট মানে এখানে কৃপণতা করবেন না আপনারা, কিন্তু 1 ঘন্টা যদি এটাতে স্পেন্ড করি তাহলে আমি আরো 2 ঘন্টা হচ্ছে সেটাকে প্র্যাকটিস করে কাজে লাগাবো। সবাই একটু প্রমিস করুন তো আমাকে, একটা মেসেজ করে যে ভাই ওকে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে গাইস, থ্যাংক ইউ। সো ওয়ান্স अगेन গাইস, আই ওয়ান্ট টু প্রমিস ফ্রম এভরিবডি যে ভাইয়া আমরা হচ্ছে নিয়ম কানুন ডেফিনেটলি শিখবো, বাট আমরা হচ্ছে 1 ঘন্টা নিয়ম কানুনের পিছনে টাইম দিলে 2 ঘন্টা আমি হচ্ছে প্র্যাকটিসের পিছনে টাইম দেবো। ঠিক আছে? থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবার মেসেজ গুলো দেখে খুবই ভালো লাগতেছে। আচ্ছা আমি একটু আপনাদের তাহলে এখন টেন্স নিয়ে একটু কথা বলি। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখেন আমাদের হচ্ছে টেন্সের 12টা স্ট্রাকচার আছে, রাইট? মানে আমরা জানি যে টেন্স 3 টাইপের হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট, সরি, আমরা যদি একটু বলি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, আমরা জানি এরকম 3টা টেন্স হয়, ছোটবেলা থেকে আমরা সবাই স্কুল কলেজে এগুলো বারবার করে দেখে আসছি, যে প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট টেন্স হয়, আর হচ্ছে ফিউচার টেন্স হয়। আর প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এগুলো আবার হচ্ছে গিয়ে 4টা করে ক্যাটাগরিতে ভাগ করাই থাকে। প্রেজেন্ট ডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেম ভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ভাবে ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন টেন্সের এই মানে এই যে ইগুলো আছে, টেন্স গুলো আছে, এগুলো সবগুলো আমরা আর কি জানবো। জেনে, ওকে, জেনে এগুলোর ব্যবহারগুলো জানবো এবং এগুলাকে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি একটু করে দেখবো যে এই ব্যবহারগুলো বাস্তবে কেমন হয় এক্স্যাক্টলি, কেমন। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে শুরু করব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে, হ্যাঁ। কোথা থেকে শুরু করবো গাইস? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে। আচ্ছা, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা নিয়ে যদি একটু আপনাদের সাথে কথা বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটার স্ট্রাকচারটা কি আপনারা মোটামুটি সবাই জানেন? জাস্ট একটা গিভ মি ওয়ান মোমেন্ট, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি যদি আমরা একটু দেখি, এটার স্ট্রাকচারটা মোটামুটি আমরা সবাই জানি, সবাই যদি একটু মনোযোগ দিয়ে দেখি, হ্যাঁ। এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, বেস ভার্ব। বেস ভার্ব হচ্ছে গিয়ে মানে মেইন ভার্ব আর কি, কথা কথা। শি রিডস এভরি মর্নিং, ওকে, সে প্রতিদিন সকালবেলা বই পড়ে, এরকম একটা সিম্পল স্ট্রাকচার, তেমন কোনো কঠিন কিছু এখানে নাই। ভালো কথা, প্রেজেন্ট সিম্পল টেন্সটা মোটামুটি আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি। টেন্স এগুলো এমনিতেও সবাই পড়ে আসছি, বাট আমরা যদি একটা একটা করে দেখি আর কি। এখন কথা হচ্ছে যে ভাই প্রেজেন্ট সিম্পল টেন্সটা কোথায় ব্যবহৃত হয়, সবাই একটু একবারে শিখে রাখেন। প্রেজেন্ট সিম্পল টেন্সটা মেইনলি চারটা জায়গায় ব্যবহৃত হয়, কেমন। এটা একটু একবারে ক্লিয়ার হয়ে থাকেন, এটা নিয়ে অনেকের মধ্যে ক্ল্যারিটির অভাব থাকে অ্যাকচুয়ালি। তো এর মধ্যে প্রথমটা যেটা হয়, এটা মোটামুটি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্টস অ্যাকশনস, কেমন। হ্যাবিচুয়াল অ্যাকশনস মানে হচ্ছে যে যেটা অভ্যাস বোঝায় আর কি, যে আমি কোনো একটা কাজ রিপিটেডলি করি, অভ্যাস হিসেবে করি। যেমন ধরেন আমরা যখন বলি না যে আই গো টু স্কুল এভরি ডে, আই ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস এভরি উইক, এভাবে যখন আমরা বলি না, তখন আর কি আমরা হ্যাবিচুয়াল অ্যাকশনস বোঝাই, অভ্যাস, কেমন। আচ্ছা, ভালো কথা, এতটুকু মোটামুটি সবাই পারার কথা, যে দাঁত ব্রাশ করা, কফি খাওয়া, যে কোনো কাজ রিপিটেডলি হ্যাবিট হিসেবে করা, এটাকে প্রেজেন্ট সিম্পল টেন্সে যায়, ভালো কথা, বুঝলাম। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে জেনারেল ট্রুথ। জেনারেল ট্রুথ মানে হচ্ছে যে বেসিক্যালি ইউনিভার্সাল ট্রুথ বলে আর কি, হ্যাঁ। ওকে, ইউনিভার্সাল ট্রুথটা হচ্ছে যে মানে যেটা সবসময় সত্যিই হয়। যেমন চিরন্তন এরকম বলে সত্য। না, চিরন্তন সত্য, রাইট, এক্স্যাক্টলি। চিরন্তন সত্য বলতে আসলে যেটা মেন করছি আমরা, যে কথা কথা এই যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য হচ্ছে গিয়ে পূর্ব দিকে ওঠে। আচ্ছা, এটা মানে খুব এম্বারাসিং কথা বলি, আমি না হচ্ছে পূর্ব আর পশ্চিমের এই কথাটা মানে মাঝে মাঝে কনফিউজ করে ফেলি, যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উঠে। গাইজ, এরকম কি কারো আছেন যে ভাই আমিও এই ধরনের এম্বারেসিং জিনিসপত্র হচ্ছে ফেস করি, থাকলে একটু মানে আমাকে একটু হ্যান্ড রেজ করে সাপোর্ট করেন তো, যাতে আমি একটু লেস এম্বারেস ফিল করি। জি না ভাইয়া, আমিও করি। এটা আপনিও করেন, থ্যাংক ইউ সিস্টার। জি ভাইয়া। ওকে, গুড টু নো। তারপরে থ্যাংক ইউ সিস্টার, ওকে, গুড টু নো ফর সেভিং মি। তারপরে হচ্ছে জাইমা সিস্টার, উনিও বলছেন, ওকে, সেম। সো ইয়া, দিস হ্যাপেন্স, কেমন। এন এনি কেস, তো গাইস, কথা হচ্ছে যে মেইন পয়েন্ট হচ্ছে জেনারেল ট্রুথ যেগুলো আছে, হ্যাঁ, জেনারেল ট্রুথ যেমন ধরেন হচ্ছে ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস, পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে। এগুলো এগুলো হচ্ছে জেনারেল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, ভালো কথা। এই দুটো মোটামুটি সবাই পড়ে আসছে, এগুলোতে সমস্যা কারো হয় না। সমস্যা, কনফিউশন যেটা হয় সেটা হচ্ছে এইটা, এই যে ফিক্সড অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, ফিক্সড অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে কি, ভবিষ্যতে যদি কোনো একটা নির্ধারিত কাজ বা পরিকল্পনা থাকে যেটা ফিক্সড, ফিক্স করা হয়েছে যে এটা এরকম হবে বা হয়, হবে কিংবা হয়, তখন আর কি আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। দেখেন আসলে ব্যাপারটা এরকম, ধরেন আপনি বললেন যে ট্রেন কয়টায় ছাড়বে, তা আপনি হয়তো বলতেছেন দ্য ট্রেন লিভস অ্যাট 6 p.m. এখন লিভস অ্যাট 6 p.m. শুনে অনেকের কাছে একটু আনকমফোর্টেবল লাগবে, যে ভাইয়া ট্রেন তো 6টায় ছাড়বে ফিউচারে, তো এটা তো ভবিষ্যতে হবে ফিউচারে কাজটা, তাহলে আমি হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারে কেন জিনিসটাকে ব্যবহার করছি? বিকজ এরকম একটা খুব সিম্পল রুল আছে স্টুডেন্ট, রুলটা হচ্ছে যে কোনো ফিক্সড অ্যারেঞ্জমেন্ট যদি হয়, কথা কথা একটা ট্রেন যখন ছাড়বে, তো ট্রেনে ছাড়ার টাইমটা ফিক্সড হয়, একটা ফ্লাইটের টাইম ফিক্সড হয়, কেমন। বা ধরেন আমরা বললাম যে উইল লিভ ইন দ্য মর্নিং, আমরা সকালবেলা চলে যাব, হ্যাঁ। এই কথাটা কথা কথা আপনাকে বললো যে ওয়েন আর ইউ লিভিং, তোমরা কখন যাবা, তো আপনি বললেন যে উইল লিভ ইন দ্য মর্নিং, আমি সকালবেলা চলে যাচ্ছি। তো আপনি সকালবেলা যাচ্ছেন, এটা কিন্তু ফিউচারে হতে যাচ্ছে, বাট তারপরেও দেখা যাচ্ছে যে এই কথাগুলা এগুলো হচ্ছে ফিক্সড, ফিক্সড অ্যারেঞ্জমেন্ট, মানে হচ্ছে ধরেন আমরা অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছি এই কাজটা এই সময় হতে যাচ্ছে,
ওকে, ধরুন আমরা বললাম যে দ্য ওয়েডিং হ্যাপেন্স অন 10th অক্টোবর। ওকে, ওয়েডিংটা কবে হবে? 10 অক্টোবরের 10 তারিখে হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা, এই যে অক্টোবরের 10 তারিখ যে কথাটা, এটা কিন্তু এটা হচ্ছে একটা ফিক্সড অ্যারেঞ্জমেন্ট, বুঝছেন guys? তো এটা কেন? কারণ হচ্ছে কথা কথা দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে, তারা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছে যে আগামী 10 তারিখে বিয়ের অনুষ্ঠান হবে। বা ধরেন কথা কথা ট্রেনের যেই উদাহরণটা দিলাম, যে ট্রেনটা 6টায় ছাড়বে, তো ট্রেনের মতো যে জিনিসগুলা বা গাড়ির মতো যে জিনিসগুলো, এগুলো একটা ফিক্সড টাইম থাকে, তাই না? একটা অ্যারেঞ্জমেন্ট, ফিক্সড অ্যারেঞ্জমেন্ট থাকে যে এটা এই টাইমে যাবে। তো এই ধরনের কথাগুলো বলার সময় আমরা হচ্ছে ফিউচারের কথা বোঝানোর জন্য আর কি প্রেজেন্ট সিম্পল টেন্সটা ব্যবহার করতে পারি, কেমন? তো দ্যাটস দ্য অনলি রিজন আপনারা মাঝে মাঝে দেখবেন যে হচ্ছে গিয়ে কিছু কিছু জায়গায় ফিউচারের অর্থেও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সটা ব্যবহৃত হয়। ওকে, এই আশা করি সবাই বুঝতে পারছেন গাইস, যে আসলে ফিক্সড অ্যারেঞ্জমেন্ট বা ফিউচার টেন্সটা কখন ব্যবহৃত হয়। এই গেল। আর আরেকটা সিচুয়েশন যেটাতে হচ্ছে গিয়ে এখানে কনফিউশন ক্রিয়েট হয়, সেটা হচ্ছে ফ্যাক্টস আর পার্মানেন্ট সিচুয়েশন। আচ্ছা, এখন পার্মানেন্ট সিচুয়েশন, ফ্যাক্টস তো আচ্ছা বুঝতে পারছি, ওই যে যেটা বললাম যে ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস, এটা একটা ফ্যাক্ট। তো ভালো কথা, ফ্যাক্ট তো ফ্যাক্ট। বাট পার্মানেন্ট সিচুয়েশনটা নিয়ে অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয়। তো পার্মানেন্ট সিচুয়েশনটা একটু যদি ক্লিয়ার করে দিই গাইস, ধরেন কথা কথা লেটস সে আমি একজন টিচার, কেমন? তো এটা আমার প্রফেশন। তো এটা আমার প্রফেশন। এখন আমি একজন আইএলটিএস ইনস্ট্রাক্টর, এটা একটা প্রফেশন আমার। এখন এটা কি আমার পার্মানেন্ট প্রফেশন, নাকি এটা হচ্ছে আমি টেম্পোরারিলি কয়েক সপ্তাহের জন্য করতেছি, হয়তো কথা কথা বা কয়েক দিনের জন্য করতেছি? তো হতে পারে না যে ভাইয়া, তো কথা কথা ইন মাই কেস এটা তো আমার প্রফেশন, এটা আমার পার্মানেন্ট প্রফেশন। তো তখন আমাকে যদি কেউ বলে যে হোয়াট ডু ইউ ডু, তো আমি বলবো যে আই অ্যাম অ্যান আইএলটিএস ইনস্ট্রাক্টর। হ্যাঁ, আমি প্রেজেন্ট সিম্পল টেন্সে বলবো, বিকজ এটা হচ্ছে আমার একটা পার্মানেন্ট সিনারিও। এখন ধরেন কথা কথা লেটস সে আমি কোনো একটা সিচুয়েশনে ভলান্টিয়ার করতে গেছি, কেমন? লেটস সে কোনো একটা ফুড প্রোগ্রামে ভলান্টিয়ার করতে গেছি 4-5 দিনের জন্য। ওইটা আমার প্রফেশন না, ওইটা আমি টেম্পোরারিলি 3-4 দিনের জন্য একটা কাজ করতেছি। তো তখন ওই জিনিসটাকে আর কি আমাকে যদি বলা হয় হোয়াট আর ইউ ডুইং, আমি বললাম যে আই এম ভলান্টিয়ারিং ফর আ ফিউ ডেজ, কেমন? মানে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতেছি, যেহেতু এটা অস্থায়ী। বা কথা কথা একটা উদাহরণ যদি দিই, ধরার কথা কথা আমি বললাম যে আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। তো এই কথাটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কেন বললাম? বিকজ ঢাকায় থাকাটা আমার জন্য একটা পার্মানেন্ট সিচুয়েশন, আমি ঢাকায় থাকি, এখানে আমি থাকি, বাস করি। এখন ধরেন কথা কথা কেউ একজন, আমার ভাই হচ্ছে কথা কথা ফিনল্যান্ডে থাকে। তো উনি কথার কথা হচ্ছে বাংলাদেশে 1 মাসের জন্য আসছে। তখন কিন্তু উনি ওইটা পার্মানেন্ট না, ওনার উনি হচ্ছে এখানে আসছে টেম্পোরারিলি, রাইট? তখন ওনাকে আমরা কি বলবো? যে মাই ব্রাদার ইজ ভিজিটিং ঢাকা। মাই ব্রাদার ইজ হোয়াট? ভিজিটিং ঢাকা, মানে হচ্ছে উনি ঢাকাতে ভিজিট করতেছে, এমন না যে উনি ঢাকাতে থাকবে বা থাকছে। তো ওই পার্মানেন্ট সিচুয়েশনের কনসেপ্টটা কি, যখন কোনো কিছু পার্মানেন্ট হয়, ধরেন কথা কথা যেটা আমি বললাম যে আমি এখানে থাকি বা আমি একজন টিচার, এই জিনিসগুলো একটা পার্মানেন্ট কনটেক্সট। আর তো সেগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। আর যখন কোনো কিছু হচ্ছে গিয়ে টেম্পোরারি হয় আর কি, কথা কথা যেরকম বললাম যে আমার ভাই 1 মাসের জন্য বাংলাদেশে আসছে, নর্মালি উনি ফিনল্যান্ডে থাকে। তো তাহলে এই টেম্পোরারি সিনারিওটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আর কি ব্যবহার করি। কিংবা কিংবা ধরেন কথা কথা আপনি কোথায় থাকেন? আপনি মিরপুরে থাকেন, হ্যাঁ। আচ্ছা, আপনি 3 দিনের জন্য তাবলিগে গেছেন, কথা কথা তো তাবলিগে গেছেন, ওইটা তো টেম্পোরারি। তো তখন আপনি বলবেন যে আই এম ডুইং দ্যাট, কেমন? আমি ওটা করতেছি। তো ইত্যাদি ইত্যাদি। বেসিক্যালি হোপফুলি পয়েন্ট আপনারা সবাই বুঝে গেছেন যে কোনো কিছু যদি পার্মানেন্ট হয়, স্থায়ী হয়, তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ব্যবহার করি, প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করি। আর যদি সেটা হচ্ছে গিয়ে এমন কিছু হয় যেটা লেটস সে টেম্পোরারি, তখন আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলি। আর গাইস, এই লাস্টে দুটো রুল আর কি সবাই কি ক্লিয়ার হয়ে গেছে? একটু আমার সাথে শেয়ার করেন তো। যারা যারা বুঝতে পারছি তারা সারা সবাই হ্যান্ড রেজ করি, যারা যারা বুঝতে পারি নাই, যদি কিছু না বুঝে থাকি তাহলে মেসেজ করি। আচ্ছা, থ্যাংক ইউ গাইস। ওকে। আচ্ছা, অলরাইট, ইনশাল্লাহ। ওকে, তো এটা তো বুঝে গেছি, রাইট? এখন plan হচ্ছে আমরা একটা কাজ করবো, যেটা আমি বলছিলাম যে নিয়ম কানুন তো আমরা শিখবো, বাট নিয়ম কানুন হচ্ছে বেশি প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। সো আমরা একটু কাজ করব, আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে আমরা হচ্ছে কিছু সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করব। ওকে, দেখি তো আমরা হচ্ছে সহজ থেকে কঠিন সেন্টেন্স গুলো আসলে বানাইতে পারি কিনা। ওকে, তো সবাই একটু দেখেন তো আমার সাথে ট্রাই করে
এই 5টা সেন্টেন্সকে আপনারা এই স্ট্রাকচারটা ব্যবহার করে বানাতে পারেন কিনা। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, দ্যাটস ইট। ওকে, প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস একটা মেইন ভার্ব থাকে। ওকে, তারপরে যা থাকে না থাকে এটা ডিপেন্ড করে সেন্টেন্সের উপরে। আচ্ছা ভাই, তো আপনাদের হয়তো একটু যদি কনফিউশন কাজ করে যে ভাই এই সেন্টেন্সের স্ট্রাকচার গুলো কি এই শীটের মধ্যে দেওয়া আছে কিনা। হ্যাঁ, এই শীটের মধ্যে দেওয়া আছে। ওকে, আমি এখানে প্রথমে আর কি জাস্ট এই শীটের মধ্যে করছি কি, প্রথমে বেশি লম্বা না করে সংক্ষেপে আর কি সব ব্যবহারগুলো দেখাই দিচ্ছি। আর পরবর্তীতে আপনারা যদি শীটের একটু নিচের দিকে যান, নিচের দিকে নামতে থাকলে পরে আবার দেখবেন যে এগুলো নিয়ে আমি সবগুলো স্ট্রাকচার দিয়ে রাখছি। কেমন বিস্তারিতভাবে স্ট্রাকচার এবং ব্যবহারগুলো আরেকটু বিস্তারিতভাবে দিয়ে রাখছি। তো স্ট্রাকচার এই শীটের মধ্যে আছে, বাট এই স্ট্রাকচার এগুলো খুব কমন, এগুলো সব জায়গায় পাওয়া যায় না, যে কোনো জায়গায় মানে আপনারা ইজিলি পেয়ে যাবেন। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কথা আপনি চ্যাট জিপিটি গিয়ে যদি বলেন যে আমাকে গিভ মি দ্য স্ট্রাকচার অফ 12 টেন্সেস, দেখবেন যে 1 সেকেন্ডের মধ্যে দিয়ে দিবে। হ্যাঁ, এই সো গাইস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, শীটের মধ্যেও দেওয়া আছে, এমনিতেও পেয়ে যাবেন। এখন জাস্ট আমাকে এতটুকু বলেন, আমি প্রতিদিন স্কুলে যাই, এই কথাটার ইংরেজি কি হবে? I go to school every day. আই গো টু স্কুল এভরি ডে। একটু বেশি সহজ ছিল। আচ্ছা, এবার দেখি এই সেন্টেন্সটাকে একটু ইংরেজি করি। তো সে প্রায়ই বিজ্ঞান সম্পর্কিত ম্যাগাজিন পড়ে তার জ্ঞান বাড়ানোর জন্য। এবার একটু কঠিন হয়ে গেছে। ওকে হবে? He reads magazine. ই He reads, often, He read magazine of আচ্ছা সে science often. reads science related magazine. Often read reads He reads Science reads related magazine. He often read magazine science into magazine To for increase his to knowledge. knowledge. enhance to encourage, to To enhance his enhance. knowledge. enhance his what To knowledge. enhance Come on. his knowledge. His knowledge. He often reads science magazines to enhance his knowledge. Magazines হবে by the way. কেমন? ভাইয়া হুম হুম একটা বিষয় বলতে চাচ্ছিলাম, বলেন রেস্টুরেন্ট। মানে আমি select করছিলাম স্যার হচ্ছে অফেনটা পরে লাগালে হতো না। He reads science ইংলিশটা কেন হবে magazines না? to enhance. আচ্ছা অফেনটা তো আমরা আচ্ছা, এবার বলেন রেস্টুরেন্ট। হ্যাঁ, আমি একটু আরেকবার আপনাদের মাইক্রোফোনটা অন করে দিছি। অফেনটা তো মনে হয় আগেও দিতে পারতাম আমরা। অফেন হি রিডস সায়েন্স ম্যাগাজিন। হ্যাঁ, দ্যাট ওয়াজ পসিবল অলসো। হ্যাঁ, অফেন তখন আমরা সাধারণত ওই ফ্লোটা ভালো থাকে না, তো অনেক সময় এরকম হয় আর কি, যে কোয়াইট অফেন হি রিডস ম্যাগাজিন, তখন অফেনের পিছনে একটা কমা হবে। কেমন, যদি আমরা অফেনটাকে শুরুতে নিয়ে আসতে পারি। আচ্ছা হ্যাঁ, ভাইয়া, আর কারো কোনো প্রশ্ন ছিল কি? enhance-এর জায়গায় আমরা increase ব্যবহার করতে পারবো না? কি বলছিলেন? এনহ্যান্সের জায়গায় Enhance-এর জায়গায় আমরা increase ব্যবহার করতে পারবো না? আমরা ইনক্রিজও ব্যবহার করতে পারবো। ইয়েস, ইনফ্যাক্ট আমরা ইনক্রিজ ব্যবহার করার পাশাপাশি আমরা ইমপ্রুভও ব্যবহার করতে পারবো। কেমন, তাহলে আমরা এখানে আসলে তিনটাই ব্যবহার করতে পারতাম। টু এর জায়গায় কি ফর দেওয়া যেত? দেয়া যেত না, এটার পিছনে একটু কারণ আছে। কারণ হচ্ছে আমরা এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ইনফিনিটিভ ভার্ব। হ্যাঁ, এই যে এগুলো আর কি, যেগুলো আমরা এখানে হাইলাইট করছি, এগুলোর ব্যাপারটা কি, এরকম সিস্টেমটা হচ্ছে এটা, যে একটা সেন্টেন্সে যদি পরপর দুইটা ভার্ব থাকে, যেমন ধরেন হি অফেন, এই যে রিডসটা হচ্ছে আমাদের প্রথম ভার্বটা। কেমন, তো রিডসটা যেহেতু অলরেডি প্রথম একটা ভার্ব আছে, ওই সেম সেন্টেন্সে যখন আমরা আরেকটা ভার্ব আনতে যাব, তখন যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সেকেন্ড ভার্বটার আগে টু এন্ড দেন আর কি আমাদেরকে এখানে হচ্ছে গিয়ে ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হয়। তো এটাকে আমরা ইনফিনিটিভ বলি। কেমন, ইনফিনিটিভ ভার্বের কনসেপ্টটা কি, যেমন ধরেন এখানে যে মেইন ভার্বটা থাকে, এই মেইন ভার্বটা হচ্ছে টেন্স অনুসারে আর কি চেঞ্জ হয়। ধরেন এখানে টেন্স বা সিচুয়েশন অনুসারে চেঞ্জ হয়। যেমন ধরেন এখানে দেখেন রিডস এর সাথে এস যোগ হয়েছে, বা এটা যদি পাস্টে চলে যেত তাহলে টেন্সের অনুসারে ভার্ব চেঞ্জ হয়ে যেত, বা এখানে রিডিং হতে পারতো যদি আমরা কন্টিনিউয়াস টেন্সে বলতাম। মানে এই ভার্বটা তো বারবার করে এটার ফর্ম চেঞ্জ করে, কিন্তু এখানকার যে সেকেন্ড ভার্বটা থাকে, এই ভার্বটা হচ্ছে তার এক্সাক্ট বেস ফর্মে থাকে। যেমন ধরেন ইমপ্রুভের বেস ফর্মটা হচ্ছে টু ইমপ্রুভ, ইনক্রিজের বেস ফর্মটা হচ্ছে টু এনহ্যান্স। কেমন, আপনারা যদি কখনো কোথাও চেক করেন যে কোনো একটা ভার্বের হচ্ছে গিয়ে বেস ফর্মটা কি হয়, বেস ফর্মটা হচ্ছে টু দিয়ে শুরু হয়, বুঝছেন? এই একটা। আর দ্বিতীয়ত হচ্ছে বেসিক্যালি এগুলোর সাথে কোনো টেন্স বা কোনো কারণে এগুলোর বেস ফর্মটা চেঞ্জ হয় না। যেমন ইমপ্রুভস হবে না, ইমপ্রুভিং হবে না, হ্যাঁ ইমপ্রুভড হবে না, উইল বি ইমপ্রুভিং হবে না, কিছু হবে না।
জাস্ট বেস ফর্মটা থাকবে, কেমন? তো এটা না, একটা মানে গ্রামাটিক্যাল জন্যর রুল আর কি। জন্য ফরের কথাটা বলছিলাম, যেহেতু জন্য লেখা আসলে basically। জন্যর ব্যাপারটা কি, যে ফর জন্য যেটা সেটা হচ্ছে ধরেন আপনার জন্য, আমার জন্য, ওই অর্থে জন্যটাকে আর কি আমরা ফর বলি। আর যখন আমরা উদ্দেশ্য অর্থে ফর বলি, সরি উদ্দেশ্য অর্থে কোনো কথা বলি, তখন মানে উদ্দেশ্য অর্থে যদি বলি যে এটা করার জন্য আমি ওইটা করতেছি, তখন ওইটা আসলে তখন টু ফর। হয়, কেমন? যেমন কথা কথা ধরেন আমি বললাম যে আই বট আ মাইক্রোফোন সো ওকে টু স্পিক ক্লিয়ারলি। তা আমি একটা মাইক্রোফোন কিনেছি ক্লিয়ারলি কথা বলার জন্য। তো এখানেও দেখবেন যে আমি হচ্ছে কথা কথা বললাম যে আই বট আ মাইক্রোফোন টু স্পিক ক্লিয়ারলি। আমি একটা মাইক্রোফোন কিনেছি কথা বলার জন্য। কিন্তু এই জন্যটা আসলে মানে এরকম না যে এটা আপনার জন্য, আমার জন্য। এই জন্যটা হচ্ছে বেসিক্যালি উদ্দেশ্যে। এটাকে যদি আমি একটু ডিফারেন্টলি বলি, আমি বলবো যে আমি একটা মাইক্রোফোন কিনেছি স্পষ্ট করে কথা বলার উদ্দেশ্যে। তো ওই উদ্দেশ্যে যে কথাটা, সেটাকে আর কি আমরা তখন টু তে ব্যবহার করি। তো কথা কথা এখানে হয়তো কথাটাকে আমরা এভাবে বলতে পারতাম না যে সে প্রায় বিজ্ঞান সম্পর্কিত ম্যাগাজিন পড়ে তার জ্ঞান বাড়ানোর উদ্দেশ্যে। ওই উদ্দেশ্যটাকে আর কি আমরা তখন টু দিয়ে এক্সপ্রেস করি, কেমন? এই আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আচ্ছা। সো এবার বলেন পরের সেন্টেন্সটা। এই শহরে অনেক মানুষ গাড়ির পরিবর্তে সাইকেল ব্যবহার করে, ইংরেজি কি হবে? There are Most of many the people uses cycle instead of car. Many Most of the people people of this town rides Mhm. bicycle bicycle than vehicle. Many residents instead of of There are many prefer people by car. instead of People car okay, in this in city this Many people use cycles rather than cars in the city. rides, হ্যাঁ রাইডস বাইসাইকেল, ওকে, অথবা সাইকেল যেটাই বলি আমরা, কেমন? আচ্ছা, বাইসাইকেল দিব নাকি সাইকেল দিব গাইস? কি মনে হয় কোনটা দিলে ভালো? Bicycle. Cycle. Cycle. বাইসাইকেল দেই গাইস, ওকে, Bicycle. বাইসাইকেল দেই। ওকে, সো লেটস আমরা বাইসাইকেলস দিলাম, ওকে, সাইকেলস ইনস্টেড অফ Instead of cars. কার্স, কেমন? আচ্ছা, সো তাহলে হয়ে গেল এটা। আচ্ছা, এখানে আমরা ইউজেসও দিতে পারতাম, কিন্তু হ্যাঁ গাইস, আপনারা যারা হ্যাঁ রেস্টুরেন্ট কি বলছিলেন? In the city যদি লাস্টে দেই তাহলে কি সমস্যা হবে? মেনি পিপল, হ্যাঁ না এটা সমস্যা হচ্ছিল না, ওকে, রাইডস বাইসাইকেল ইনস্টেড অফ কার্স, ওকে, ইন দিস সিটি, এভাবেও দিতে পারতাম। বাট এটা হচ্ছে আগেরটা বেটার লাগতেছে, কেমন? ফ্লোটা বেটার সাউন্ড করতেছে। আবার আমরা কিন্তু এটা এভাবেও দিতে পারতাম, কথা কথা যে কথা কথা শুরুতেও নিয়ে আসতে পারতাম, ওকে। এগুলো সব আসলে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস, বুঝছেন? এই জন্য আর কি। সো কথা কথা এখানে নিয়ে আসতে পারতাম ইন দিস সিটি মেনি পিপল, তখন আর কি এমটা ছোট হাতের হতো, মেনি পিপল রাইডস অর ইউজেস বাইসাইকেল ইনস্টেড অফ কার্স, ওকে, এভাবেও কথাটা বলা যেতে পারতো, কেমন? সো ইটস আওয়ার চয়েস আমরা কিভাবে বলতে চাই, ওকে। আসলে কি আপনাদেরকে হচ্ছে আমি ওই এটা পড়াবো, হ্যাঁ, পার্টস অফ স্পিচটা পড়াবো। এন্ড এটা আজকের ক্লাসের গোল না, আজকে তো আমরা টেন্সটা নিয়ে ফোকাস করছি, বাট পার্টস অফ স্পিচটা আমি ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচটা আপনাদেরকে খুব যত্ন করেই পড়াবো ইনফ্যাক্ট, কেমন? সো যখন আমি আপনাদেরকে ওইটা পড়াবো, তখন আপনারা গাইস হচ্ছে গিয়ে অ্যাডভার্বের ব্যবহারটা দেখতে পাবেন। এই যে এখন যে কনফিউশনটা আমরা বারবার করে বলছিলাম না যে অফেনটাকে শুরুতে ব্যবহার করা যেত কিনা, ইন দি সিটিটাকে শুরুতে বা শেষে ব্যবহার করা যেতে পারে কিনা, এটা আসলে বেসিক্যালি হচ্ছে অ্যাডভার্বের পজিশনিংটা নিয়ে আমরা সবাই প্রশ্ন করছি যে অ্যাডভার্ব কিংবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলাকে কোন পজিশনে কখন ব্যবহার করতে হয়, কেমন? তো এটা নিয়ে আর কি সবাই আমরা কনফিউশন প্রশ্নগুলো করি। And by the way, thank you guys. Okay, you guys are আপনারা খুব সুন্দর প্রশ্ন করতেছেন. This is really nice. Okay, because it shows how actively you are participating, right? And আপনাদেরকে যদি আমি একটু গাইড করে দিই, আপনাদেরকে একটা ভিডিও কোর্স দিয়েছি না গাইস? ওই ভিডিও কোর্সের মধ্যে গেলে দেখবেন যে এই শীটটাও আপনারা পেয়ে যাবেন। আপনাদের যদি আলাদা করে লাগে আমাকে মেসেজ করে রাখেন, আমিও পাঠিয়ে দিব। তো কেন আমি বলছি, এই শীটটা হচ্ছে বেসিক্যালি 1 নাম্বার শীটটা, একদম আপনাদের হচ্ছে গিয়ে ভিডিও কোর্সের 1 নাম্বার শীটটা এটা। তো এখানে দেখেন এটা কেন আমি বলছি একটু বুঝাই বলি। আপনারা যখন এই শীটটাতে একটু নিচের দিকে আসবেন, এই যে পার্টস অফ স্পিচের শীট আর কি এটা, তো এখানে যখন আস্তে আস্তে নিচের দিকে আসবেন দেখবেন যে একটা একটা করে পার্টস অফ স্পিচ নিয়ে আমি এখানে কথা বলছি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সবগুলো নিয়ে একটা একটা করে কথা বলছি। বিভিন্ন জানার মতো দরকারি জিনিসগুলো যেগুলো আপনাদের জানা উচিত এইগুলো সম্পর্কে, এগুলো আমি এখানে লিখছি, কেমন? আচ্ছা, এখন এটা আপনাদেরকে কেন দেখাচ্ছি, বিকজ এটা নিয়ে কিন্তু আমি হচ্ছে একটা ক্লাস দিব। ইনফ্যাক্ট আপনারা যদি চান তাহলে হয়তো সবাই মিলে যদি বলেন তাহলে হয়তো আমি খুব ক্লোজ অল্প সময়ের মধ্যে দিব। তো যাই হোক গাইস, কথা হচ্ছে যে এখন এখানে কি হবে, আপনি যখন অ্যাডভার্ব নিয়ে কথা বলতে যাবেন, তো অ্যাডভার্বের একটা পজিশনিং এর ব্যাপার আছে, কেমন? ওই অ্যাডভার্বের এই যে প্লেসমেন্ট অফ অ্যাডভার্বস,
কেমন গাইস? এই যে প্লেসমেন্ট অফ অ্যাডভার্বস মানে হচ্ছে অ্যাডভার্বটা হচ্ছে গিয়ে কোন পজিশনে বসবে, কখন কোন পজিশনে বসবে, সেটা কি সেন্টেন্সের কথা কথা শেষে বসবে, হ্যাঁ, তারপরে হচ্ছে সেটা কি শুরুতে বসবে, এটা আর কি। হ্যাঁ, তো আমি একটু আপনাদেরকে এখনই যদি ক্লিয়ারলি দেখাই দিই যে অ্যাডভার্ব গুলো আসলে কিভাবে প্লেসমেন্টটা করা হয়। অ্যাডভার্ব অফ ম্যানার যেগুলো আছে এগুলো সাধারণত সেন্টেন্সের হচ্ছে গিয়ে মানে ভার্বের পরে বসে। ধরেন হি স্পিক্স ক্লিয়ারলি বা শি স্যাং বিউটিফুলি, মানে হচ্ছে যে সে হচ্ছে গিয়ে ক্লিয়ারলি কথা বলে। কিভাবে কথা বলে? ক্লিয়ারলি, ম্যানারিজমটাকে ক্লিয়ার করতেছে, তাই না? তো এই ম্যানারিজমটাকে যেহেতু ক্লিয়ার করতেছে, সে কিভাবে কাজটা করে, তখন সে ক্লিয়ারলি কথা বলে। সে কিভাবে কথা বলে, কিভাবে গান গায়? বিউটিফুলি। তো সাধারণত এগুলো ভার্বের পরে বসে, যে একটা কাজ কিভাবে হয়েছে সেই অ্যাডভার্বটা সাধারণত ভার্বের পরে বসে। আচ্ছা, অ্যাডভার্ব অফ টাইমটা যেটা, সেটা বাক্যের শুরুতে কিংবা শেষে বসে সাধারণত। কেমন? মানে অ্যাডভার্ব যখন হচ্ছে একটা টাইমকে এক্সপ্রেস করে যে কখন, তখন আর কি বাক্যের শুরুতে কিংবা শেষে বলে। ধরো বলে না যে ইয়েস্টারডে উই ওয়েন্ট টু দ্য পার্ক, অর আই উইল কল ইউ লেটার। ওকে, এই যে অ্যাডভার্ব গুলো আছে আর কি, এগুলো হচ্ছে ইদার সেন্টেন্সের শুরুতে কিংবা শেষে বসে। আচ্ছা, অ্যাডভার্ব অফ প্লেস যেটা, এটা এটা হচ্ছে ভার্বের পরে কিংবা বাক্যের সেন্টেন্সের শেষে বসে। বুঝছেন? যখন একটা, আপনারা যদি কেউ বাই চান্স না জেনে থাকেন, অ্যাডভার্ব জিনিসটা হচ্ছে এমন একটা শব্দ যেটা ভার্ব কিংবা অ্যাডজেক্টিভ কিংবা অন্য একটা অ্যাডভার্বকে আর কি বর্ণনা করে। তো বর্ণনা করে বলতে আসলে যেটা মিন করে সেটা হচ্ছে, একটা অ্যাডভার্ব আসলে যেটা মিন করে সেটা হচ্ছে একটা কাজ কিভাবে হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে, কতটুকু পরিমাণে হয়েছে, কেন হয়েছে। এই কোশ্চেন গুলোর অ্যান্সারটা আর কি অ্যাডভার্ব দিয়ে পাওয়া যায়। বুঝছেন গাইজ? আচ্ছা, এটা নিয়ে কিন্তু আমি আপাতত খুব একটু শর্ট করে কথা বলছি, বিকজ বুঝতে পারছেন আজকে গোলটা আমার এখানে না, বাট এটা আমি আপনাদেরকে করাবো। আপনারা ভয় পেন না, আপনারা ভাইবেন না ভাইয়া ভাইয়া এটা করতে হবে, আমার ডেফিনেটলি এটা করতে হবে ভাই, আমার এখনই মানে টেনশন কাজ করতেছে। টেনশন কাজ করলে খুবই ভালো জিনিস, ইট মিনস আপনার ইন্টারেস্ট আছে। বাট আজকে হয়তো সময়ের অভাবে পারছি না, কিন্তু আপনারা বেশি ভয় পায় না, এটা আমি করাবো ইনশাল্লাহ। কেমন? দিস ইজ পার্ট অফ আওয়ার সিলেবাস ইয়ার। দ্য পয়েন্ট ইজ, এখন যদি আমি একটু কথা বলি, নর্মালি এমনি আপনারা যদি মনে করেন যে ভাই অ্যাডভার্ব জিনিসটা কি, অ্যাডভার্ব জিনিসটা হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে বেসিক্যালি ভার্ব গুলাকে বা অন্যান্য অ্যাডজেক্টিভ বা অন্যান্য অ্যাডভার্ব গুলাকে মডিফাই করে। এখন কথা হচ্ছে ভাই এই জিনিসটা মানে কি, হোয়াট ডাজ ইট মিন যে একটা জিনিস কিছুকে মডিফাই করে? মডিফাই করে মানে হচ্ছে যে একটা জিনিস কিভাবে হয়েছে, একটা জিনিস কখন হয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস কোথায় হয়েছে, একটা জিনিস কত পরিমাণে হয়েছে, আর একটা জিনিস কেন হয়েছে। এই যে কোশ্চেন গুলা, এই কোশ্চেন গুলোর অ্যান্সার আর কি আমরা অ্যাডভার্ব জিনিসটাকে ব্যবহার করে আর কি দিই। বুঝছেন? দ্যাটস ওয়াই আর কি অ্যাডভার্ব জিনিসটা যে বললাম না যে মডিফাই করে বলে বলতে মানে মিন করে আর কি যে জিনিসটা কিভাবে হয়েছে, জিনিসটা কখন হয়েছে, জিনিসটা কোথায় হয়েছে, কত পরিমাণে হয়েছে, কেন হয়েছে, এই কথাগুলো বলে আর কি সিচুয়েশনটাকে মডিফাই করে। বুঝছেন? তো দ্যাটস জাস্ট ইট। এখন কথা হচ্ছে ভাইয়া মানে নর্মালি অ্যাডভার্ব গুলো বসে কোথায়? আপাতত আমাদের এই মুহূর্তে প্রাসঙ্গিক কোশ্চেন যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব সম্পর্কে অনেক কিছু জানার আছে অবভিয়াসলি। দেখ এখানে অনেক কিছু আমি উল্লেখ করছি, বাট এখানে উল্লেখ্য যেটা, আচ্ছা আমি একটু জানতে চাই কারা কারা হচ্ছে অ্যাডভার্বটা নিয়ে খুব আগ্রহী, তারা একটু সবাই হ্যান্ড রেজ করেন তো, যে ভাইয়া এটা আমাদেরকে মেবি 1 উইকের মধ্যে একটু দেখাই দিলে ভালো হয়। তারা একটু হ্যান্ড রেজ করেন তো। শুধু অ্যাডভার্ব না, পুরো পার্টস অফ স্পিচটা, যে ভাইয়া পুরো পার্টস অফ স্পিচের এই এলিমেন্ট গুলো সম্পর্কে কি কি জানা দরকার, এগুলো একটু জানলে ভালো হয়। সবাই একটু হ্যান্ড রেজ করেন তো গাইস। হ্যান্ড রেজ করার পাশাপাশি একটু মেসেজ করেন। যদি আপনারা সবাই মিলে বেশি করে আগ্রহ দেখেন তাহলে হয়তো এটা আমি লেটস সে এই উইকে করাই দিলাম, কোনো ব্যাপার না। কেমন? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আহনাফ সাহেব বলেছেন নাইসলি এক্সপ্লেইনড, থ্যাংক ইউ গাইস। ওকে, আচ্ছা গাইস, যেহেতু আপনারা সবাই অনেক সাপোর্ট দেখাচ্ছেন জিনিসটা নিয়ে, আমি এটা হচ্ছে কি আপনাদেরকে এই সপ্তাহের মধ্যেই করাই দিব, কেমন? ইনশাল্লাহ। অ্যান্ড ইয়েস, ওকে, আমার একটু প্ল্যান ছিল স্লাইটলি ডিফারেন্টলি, বাট সমস্যা নাই। ওকে, আপনারা যেহেতু বলছেন একটু ফ্লেক্সিবিলিটি দেওয়াটা বেটার হবে আই থিঙ্ক। সো ডেফিনেটলি গাইস, ওকে, করে দিবেন ইনশাল্লাহ। তো আপাতত জাস্ট একটু এই জিনিসটা ক্লিয়ার করে আমরা একটু আমাদের স্টাডিতে ব্যাক করি। সেটা কি? সেটা হচ্ছে অ্যাডভার্ব গুলোর প্লেসমেন্ট। এই যে যেটা আপনারা বলছিলেন না যে ভাই এই যে অফটেনটা বা কথা কথা এই শব্দগুলো, এগুলো কোথায় কোনটা আগে বসালে পরে বসালে কি হয়। তো দেখেন আসলে ব্যাপারটা হচ্ছে এটা যে অ্যাডভার্ব কিংবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেগুলো হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে 2-3টা ওয়ার্ড মিলিয়ে যখন অ্যাডভার্বের মতো ফাংশন করে ওগুলো আর কি। কেমন? তো এখানে বলছি অ্যাডভার্ব যখন এভাবে মিন করে যে কোনো একটা কাজ কিভাবে হচ্ছে, তখন ওটা ভার্বের পরে বসে। একটা অ্যাডভার্ব হচ্ছে গিয়ে যখন টাইমটাকে এক্সপ্রেস করে তখন সেটা সেন্টেন্সের শুরুতে কিংবা শেষে বসে। যেমন যে ইয়েস্টারডে উই ওয়েন্ট টু দ্য পার্ক, আই উইল কল ইউ লেটার, এগুলো হচ্ছে শুরুতে কিংবা শেষে বসছে। আর অ্যাডভার্ব অফ প্লেস মানে হচ্ছে কোথায় হয়েছে একটা কাজ, এই জিনিসটা যখন এক্সপ্রেস করা হয় তখন এটা ভার্বের পরে কিংবা সেন্টেন্সের পরে বসে। কেমন? যেমন ধরুন দে লুকড
everywhere or she is sitting outside মানে একদম সেন্টেন্সের শেষে গিয়ে বা ভার্বের পরে গিয়ে ব্যবহৃত হচ্ছে পজিশনটা, কেমন? আচ্ছা, আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেটা, এই যে যেগুলো হচ্ছে কথা কথা, এই যে অফটেনটা দেখছিলেন না ডিয়ার স্টুডেন্ট, এই অফটেনটা এটা ছিল অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে যে একটা কাজ কত ঘন ঘন ঘটে, এটাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। আচ্ছা, কথা হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এরকম আরো কি আছে কিনা? হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, আরো অনেকগুলোই আছে, যেগুলো যদি একটু আপনাদেরকে আমি দেখাই দিই, যদি আমরা একটু আলোচনা থেকে অফ টপিকে যাচ্ছি, বাট আই থিঙ্ক একটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিংটা ম্যাটার করে, কেমন? সো আপনাদেরকে চলেন একটু দেখাই দিই অ্যাডভার্ব অফ যেটা আছে। এই যে দেখেন, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে বেসিক্যালি এইগুলা, এই যে এই কয়টা, কেমন গাইস? এই যে অফ, নেভার, অফেন, সেলডম, অকেশনালি, সামটাইমস, অফটেন, ইউজুয়ালি, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ এন্ড অলওয়েজ। ওকে, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কেমন? মানে হচ্ছে একটা ঘটনা কতটুকু রেগুলারলি ঘটে, যে প্রতিদিন, মানে ধরেন কথা কথা, আই নেভার ট্রাভেল বাই বাস, আমি কখনোই ট্রাভেল বাই বাসে ট্রাভেল করি না। আই অলওয়েজ ট্রাভেল বাই বাস মানে হচ্ছে আমি সবসময় ট্রাভেল করি। ওকে, আই অফটেন ট্রাভেল বাই বাস, আমি প্রায়ই ট্রাভেল করি। এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে একটা কাজ আমি কতটুকু ফ্রিকোয়েন্টলি করি, কতটুকু ঘন ঘন করি আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে একটা কাজ আমি কখনোই করি না বা খুব রেয়ারলি করি, মাঝে মাঝে করি, অকেশনালি, সামটাইমস মাঝে মাঝে করি, হ্যাঁ অকেশনালি করি, অফেন করি, ইউজুয়ালি করি, অলওয়েজ করি, ইত্যাদি ইত্যাদি, কেমন? তো দ্যাটস বেসিক্যালি হোয়াট ইট ইজ। তো কথা হচ্ছে যখনই হচ্ছে এক্সপ্রেশন গুলা এরকম হয় আর কি, যে লেটস সে এটা ফ্রিকোয়েন্সিটাকে বোঝায়, তখন সাধারণত মেইন ভার্বের আগে বা বি ভার্বের পরে বসে। এই যে ফ্রিকোয়েন্সিটা যখন বোঝায় তখন এটা হচ্ছে মেইন ভার্বের আগে দিয়ে বসে, খেয়াল করছেন গাইস? এই যে আই হি অলওয়েজ ইটস ব্রেকফাস্ট, অর ওকে, অথবা বি ভার্বের পরে বসে, অথবা শি ইজ ইউজুয়ালি অন টাইম, এই যে বি ভার্ব হচ্ছে এটা তারপরে বসছে, কেমন? তো যে কোনো একটা জায়গায় বসে, এই জন্য আর কি যে এখানে খেয়াল করবেন রিডস এর আগে দিয়ে আমরা অফটেন শব্দটা ব্যবহার করছি, যেহেতু আমরা কি বলছি ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব যেগুলো আছে এগুলো ভার্বের আগে দিয়ে বসে, কেমন গাইস? এই আর অ্যাডভার্ব অফ ডিগ্রি যেটা, যে কতটুকু পরিমাণে, মানে একটা জিনিস কতটুকু পরিমাণে হয়েছে সেটা যখন এক্সপ্রেস করা হয় তখন সেটা যেই জিনিসটাকে বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা ভার্বের, সেটার আগে দিয়ে বসে। ধরেন শি ইজ ভেরি স্মার্ট, তো কতটুকু স্মার্ট? ভেরি স্মার্ট, তার আগে দিয়ে বসছে। হ্যাঁ, বা আই অলমোস্ট ফিনিশ দ্য প্রজেক্ট, কতটুকু কমপ্লিট করছি? অলমোস্ট কমপ্লিট করছি, ভার্বের আগে দিয়ে বসছে, কেমন? এই তো গাইস, আপনারা হচ্ছে ই করতেছেন, টেনশন করতেছেন, টেনশন করেন না, জাস্ট এই 5টা নিয়ম যদি একটু সময় নিয়ে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে মুখস্থ করে ফেলেন, দেখবেন যে ফিউচারে আপনাদের হচ্ছে কি এই অ্যাডভার্বের পজিশনিংটা ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট গাইস, কারা কারা বুঝতে পারছেন? হ্যান্ড রেজ করতে সবাই বুঝতে পারছে? নাইস গাইস। এই আচ্ছা, আই ফিল লাইক এটা একটা মেজর কোশ্চেন যেটা অনেক কনফিউশন ক্রিয়েট করে। কার কার কাছে একটু রিলিফ ফিল হয়েছে যে আচ্ছা ভাইয়া থ্যাংক গড ফাইনালি হচ্ছে জিনিসটা একটু ক্লিয়ার হইলাম যে এই শব্দগুলো এগুলো বসাবো কোথায়, রাইট? বিকজ অ্যাডভার্বের পজিশন এটা খুব আনক্লিয়ার থেকে যায়, যে এটার কিভাবে শুরুতে বসাবো, লাস্টে বসাবো, মাঝখানে বসাবো, শেষে বসাবো, কোথায় বসাবো, রাইট? আচ্ছা আসেন তো, চলো আমরা হচ্ছে একটু কন্টিনিউ করি, তাহলে আমরা আপাতত মোটামুটি এটা তো শিখলাম। আচ্ছা, এবার পরের সেন্টেন্সটা একটু আমাকে বলেন। কোম্পানি নতুন যোগদানকারীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ সেবা প্রদান করে, এটা ইংরেজি কি হবে? The company provides Company training session, provides free training. the training session for employees. তাহলে কি হবে? যোগদানকারী ইংরেজি কি হবে? Sir, আচ্ছা, আমরা একটু শর্ট for করে দেখি। new হ্যাঁ, new I am The joiners. company I am a provides to free training for new joiners. the joiner, company company The provides company free training gives services or for new employees. provides, free The training. আচ্ছা, provides what? Provides Free training. Provides free Provides free training. training sessions free Uh, for training new session. Services. joiners. for new Or joiners. new Where services. হ্যাঁ, few training joiner. services or sessions. Sessions, yes. Okay, For new Sessions. employees. For new joiners. For new employees. Okay, for newly new joined joiner. employees, right? Or for employees who joined newly. Come on. For employees who join যারা হচ্ছে নতুন করে জয়েন নিউ করছে। এমপ্লয়িজ বলে কি এটা শর্ট করে ফেলতে পারবো না? আমরা হ্যাঁ এটা Newly বলতে পারতাম যে নিউলি জয়েন্ড এমপ্লয়িজ। হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে হ্যাঁ, ফর নিউলি জয়েন্ড এমপ্লয়িজ। হ্যাঁ,
কি বলো স্যার? হ্যালো, অথবা আমরা বলতে পারি যে ফর এমপ্লয়িজ হু জয়েন নিউলি অর জয়েন নিউলি, যে কোনো একভাবে বলা যায়, Employees who মোরলেস join সেম new. হয়েছে, হ্যাঁ, হু হ্যাঁ। জয়েন those who নিউলি, are কেমন? newly employees, those ফর who are এমপ্লয়িজ কি আগে হু জয়েন নিউলি। স্যার, আচ্ছা, those এখন who গাইজ are আমাকে একটু শেয়ার করেন। new employer। ভাইয়া এখানে কি দাটা কি খুব জরুরি আর্টিকেলটা? হ্যাঁ, জরুরি। না না আমি বুঝতে পারছি, পরে বুঝতে কেন পেরেছি। বলছি? হ্যাঁ। আসলে দা ব্যবহার করার একটা খুব সিম্পল টেকনিক হচ্ছে যখন আপনি এমন কিছু নিয়ে কথা বলছেন যেটা সম্পর্কে আমিও জানি আপনিও জানেন, এমন হ্যাঁ, হ্যাঁ। নির্দিষ্ট কিছু। তো আমি ধরেন বললাম আ কোম্পানি গিভস ফ্রি ট্রেনিং, তাহলে বোঝাবো যে একটা র্যান্ডম কোম্পানি, ডাজন্ট রিয়েলি ম্যাটার হুইচ কোম্পানি, আমিও জানি না আপনিও জানেন না, আমরা একটা জেনারেল সেন্সে কথাটা বলছি। আর দা যখন বলছি ডিয়ার স্টুডেন্ট, তখন এটার মানে হচ্ছে এটা যে লেটস আমি আর আপনি Specified. কথা বলছি, হ্যাঁ স্পেসিফাইড, ধরেন আমরা হচ্ছে কথার কথা লেটস সে ইবনে সিনা নিয়ে কথা বলছি, হ্যাঁ, তো আমাদের একটা কনভারসেশনের মধ্যে ইবনে সিনা নিয়ে কথা বলা হচ্ছে। তো তখন হয়তো আপনি ওখানে বলছেন যে ইবনে সিনা কোম্পানি কিন্তু নতুন কেউ আসলে নতুন এমপ্লয়ীদেরকে হচ্ছে কি ট্রেনিং সেশন ফ্রিতে দেয়। তো তখন ওই কথাটা যখন আপনি বলছেন তখন ওখানে দাটা আমরা কেন ব্যবহার করছি, কারণ ওই কনভারসেশন থেকে আমিও জানি আপনি কোন কোম্পানির কথা বলছেন, আপনিও জানেন আপনি কোন কোম্পানির কথা বলছেন, তো ওখানে দাটা স্পেসিফিকলি ব্যবহৃত হচ্ছে, কেমন? আর ধরেন নর্মালি আমরা যদি এমনি এইভাবে বলতাম যে কোনো চাকরিতে, একটা নর্মাল এনি চাকরি, তাহলে অবশ্য আমরা দা ব্যবহার করতাম না, এ ব্যবহার করতাম, সিম্পল নিয়ম, কেমন? না আমার কোশ্চেন করার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি ভাইয়া যে এটা আমি ভুল বললাম, ভুল কোশ্চেন করেছি। আচ্ছা, না না সমস্যা নাই, কোনো সমস্যা নাই গাইস, আপনারা প্রশ্ন করেন, বেশি বেশি করে প্রশ্ন করেন, এটা হেলদি। হ্যাঁ জি, কান্ত স্যার কি বলতেছেন? স্যার আমি বলেন বলেন। বলতে those who are new employer এই কথা কি আগে ইউজ করা যায়? those who are new employer এই বাক্যতে, সেন্টেন্সটাতে ফর হ্যাঁ এমপ্লয়িজ হু আর নিউ অর ফর নিউ আমি চাচ্ছিলাম এমপ্লয়িজ স্যার এটাও those দেওয়া যারা যায়। those who are new employer এই কথাটা হ্যাঁ ফর আগে দোজ হু আর নিউ এমপ্লয়িজ, হ্যাঁ দ্যাটস নট ইনঅ্যাকুরেট, ঠিকই তো আছে। Yeah, For yes those sir, who are okay. new employees, Okay. ঠিক আছে, ওকে ওকে। Employer. For those who join newly, for those who are new employees, okay, sounds right, okay, কোনো সমস্যা নাই। আচ্ছা একটু আমি একটু কনফার্ম করবো গাইস, এগুলো কি একটু হার্ড লাগতেছে বেশি? তাহলে আমি আবার আপনাদের জন্য ডিফিকাল্টিটা একটু কমাই দিব, কেমন? জাস্ট আ ম্যাটার অফ লাইক থাকে না যে আমরা যখন রান্না করি, এক্স্যাক্টলি গাইস, আপনারা খেয়াল করবেন, আর এরকম ব্যাপারটা এরকম না যে ভাইয়া আপনি বেশি কঠিন করাচ্ছেন বা সহজ করাচ্ছেন, বা আমরা বেশি কঠিন করবো সহজ করবো, ব্যাপারটা হচ্ছে রান্না করার মতো, বুঝছেন? আপনারা যখন রান্না করবেন তখন দেখবেন যে হ্যাঁ এক্স্যাক্টলি, আর সহজ কথা হচ্ছে যে ইটস লাইক রান্না করার মতো। হ্যাঁ, আপনি যখন রান্না করবেন তখন দেখা যাবে যে একটু আমরা দেখি যে বেশি পুড়ে গেলে আমরা একটু তাপমাত্রা কমাই দিই, রাইট? চুলাটা আবার কমাই দিই, আবার যখন হচ্ছে গিয়ে না দেখি যে বেশি আস্তে হয়ে গেছে তখন আবার একটু বাড়াই দিই। গাড়ি চালানোর সময় সেম, যদি দেখি যে বেশি স্পিড বেড়ে গেছে একটু কমাই দিতেছি, আবার কমাই গেলে একটু বাড়াই দিতেছি। সো ইটস আ ব্যালেন্স, ওকে, আপনারা জাস্ট একটু শেয়ার করলেই হবে। আচ্ছা, কারো কাছে যদি কঠিন লাগে আমাকে একটু মেসেজ করে রাখেন, মানে একদম নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। আনব সাহেব বলেছেন ইটস ইজি। আচ্ছা ওকে গাইস, চলেন কন্টিনিউ করি। পরেরটা বলেন, ইতিহাস আমাদের শেখায় যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে সমৃদ্ধ হয়, তবুও মানুষ প্রায়ই এই শিক্ষা উপেক্ষা করে। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি আসলে অ্যাডভান্স লেভেলের একটা সেন্টেন্স। সবাই একটু ট্রাই করে দেখি। ইতিহাস আমাদেরকে শেখায় History teaches এর us ইংরেজি কোনটা? that a society built upon injustice ultimately Society teaches Social that justice. this fails Story to teaches achieve us Development. society that a society society আচ্ছা সোসাইটি Social সম্পূর্ণ justice, ইংরেজি ভাইয়া। কি? সোশ্যাল সোসাইটি জাস্টিস। thrives, সমাজ justice. সোসাইটি কি হয়? হিস্টোরি আমাদেরকে টিচ করে, কি টিচ করে? Society সোসাইটি থ্রাইভস, build সোসাইটি খুব upon ভালো করে, injustice ওকে, হ্যাঁ সোসাইটি থ্রাইভস। থ্রাইভস কি হবে? Thrives. কখন? যখন Justice. জাস্টিসটা আর কি কি হয়, রাইট? ন্যায্য বিচারটা প্রতিষ্ঠা হয় তখন। in When When ওকে, social আমরা কি বলতে পারি? Founded. ন্যায্য বিচারটা established. Social justice. আমরা বলতে পারি যে when justice is established, ওকে, এটা আমরা বলতে পারতাম। Established. Justice is established. অথবা আমরা একটু ভালো ইংরেজি যদি বলি, যেহেতু ক্লাসে শিখতেই আসছি, when Prevails. justice prevails, কেমন? What's the word guys? Prevails. Prevails, okay, when justice prevails. আচ্ছা, আমরা এটা বলতে পারতাম যে when justice is established, ও কথা কিন্তু ঠিক ছিল। হ্যাঁ Provide. Nevertheless. ওকে, তারপর আমরা বললাম yet, Until okay, তারপরেও, Yet. তবুও, তারপরেও, yet তবুও মানুষ Yet. প্রায়, people Right. often, Neglect হচ্ছে ওই যে Often. adverb, neglect this. people often, often neglect, ignore Neglect this. Ignore. আমরা ইগনোরও বলতে পারি, নেগলেক্টও বলতে পারি, রাইট? Avoid, sir. Avoid, then বা- avoid.
অ্যাভয়েড এটা নেগলেক্টটা ভালো হবে। নেগলেক্ট আর ইগনোরটা বেটার হবে, রাইট? ভাইয়া এখানে কি নেভারথলেস পিপল অফ দ্যাট নেভারথলেস ওয়ার্ডটা ইউজ করা যায়? কোনটা? নেভারথলেস People পিপল নেভারথলেস জি ignore. জি ভাইয়া এডুকেশন নট দ্য বেস্ট ওয়ার্ড ইন মাই অপিনিয়ন। হ্যাঁ, তবুও This- বলছি তো আচ্ছা না, নট নেসেসারিলি দ্য বেস্ট ওয়ার্ড সিস্টার। কেমন ইয়েরটাই বেটার এখানে। ওকে, হ্যাঁ ইয়েরটাই বেটার, অথবা আমরা এটাও বলতে পারতাম হাউ এভার। ওকে, This. রিগার্ডলেস অফ দ্যাট এভাবে বলতে পারতাম। ওকে, যে এটা সত্ত্বেও, ওকে এটা থাকা সত্ত্বেও, Advice. ইয়েট মানে তবুও, ওকে রিগার্ডলেস অফ দ্যাট, ওকে তা এটা ছাড়াও এরকমও হয়তো বলা যেত। মোরলেস, ওকে লিঙ্কিং ওয়ার্ডের কথা বলছেন আর কি না সিস্টার? জি জি আচ্ছা, হয় না Yet people often ignore this This. আচ্ছা lesson লেসন lesson or teaching, যেটাই বলি আমরা, কেমন যেটাই বলতে পারতাম। Often ignore this. History teaches দ্যাট হবে না? জিসন কি বলছিলেন? তার হিস্টোরি টিচেস আস দ্যাট, স্যার দ্যাটটা কি এই জায়গায় ইউজ করা যায়? দ্যাট বলছিলেন যে History teaches us, ও আচ্ছা That- ওকে বুঝতে পারছি। History teaches us, actually you know what, এখানে দ্যাটটা হবে, কেমন history teaches us that. যারা বলছে ওকে Nice. Thank you for pointing that out. History teaches us that. History শিখায় যে এই যে যেটা ছিল না, যেটা এখানে দরকার ছিল, রাইট? তো হিস্টোরি টিচেস আস, হিস্টোরি আমাদেরকে শেখায় যে কেমন? এই যে দ্যাট সোসাইটি থ্রাইভস, ওকে সোসাইটি সমৃদ্ধ, মানে সোসাইটি হচ্ছে কি সমৃদ্ধ হয় when justice prevails, যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত প্রিভেলস বললেই হয়, অথবা আমরা justice is established বলতে পারতাম, কেমন? আচ্ছা, বাট আমরা সাধারণত প্রিভেলস অর্থে কথাটা বলি। yet people often ignore this lesson, মানুষ প্রায় এই লেসনটা ইগনোর করে, কেমন? আচ্ছা গাইস, এখন আপনাদেরকে হচ্ছে Bye. আমি আরো 10টা সেন্টেন্স দিব, এগুলো হচ্ছে বেসিক্যালি আপনাদের হোমওয়ার্ক, কেমন? আচ্ছা ওকে, আপনাদের কাজ কি? কাজটা হচ্ছে যে দাঁড়ান একটা সেকেন্ড, ওকে জাস্ট 1 সেকেন্ড গাইস। হোমওয়ার্কটা হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয়। হ্যাঁ দিয়ে দিচ্ছি, দাঁড়ান দিয়ে দিচ্ছি। Yes, আমি আপনারা সবাই দুশ্চিন্তা করেন না। এই যে আমরা যে শীটের মধ্যে প্র্যাকটিস করতেছি না, এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ যেখানে লিখতেছি, এই পুরো ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দিব। ওকে, ক্লাসে পরে এই পুরো ফাইলটা ধরে পাঠিয়ে দিব, তো তখন আর কি আপনারা খুব আরামসে ই করে দিতে পারবেন। ওকে আচ্ছা, ওকে সো জাস্ট একটা সেকেন্ড আমাকে একটু টাইম দেন, আমি একটু ব্যবস্থা করতেছি আপনাদের জন্য। আচ্ছা, এই যে আপনাদের হোমওয়ার্ক থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস, এই 10টা সেন্টেন্স, কেমন? ওকে, এগুলো জাস্ট বাংলা ট্রান্সলেশন গুলো দিলাম, ইংরেজিটা আপনারা সবাই করবেন, কেমন? তো এখানে এলিমেন্টারি লেভেল আছে, আপার ইন্টারমিডিয়েট আছে, অ্যাডভান্সড আছে, আর প্রফিশিয়েন্ট লেভেলের সেন্টেন্স আকারে দেয়া আছে। আর গাইস কারা কারা বুঝতে পারছি একটু হ্যান্ড রেজ করে, তো যেভাবে বুঝতে পারছি এগুলো হচ্ছে আমাদের বাসায় হোমওয়ার্ক। এবার আসে হচ্ছে আমরা একটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কেমন মাই ডিয়ার স্টুডেন্টস? ভাইয়া তো present continuous কপি tense এ করে যদি একটু একটু- হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন ভাই। কপি করতে চাচ্ছেন? আমি WhatsApp কপি করে group এ। বলতে আমি আচ্ছা কপি করে বলতে আমি আরো বেটার করে দিব আপনাদেরকে। বেটার করে দিব বলতে কি, একদম এই যে এখান থেকে শুরু করে পুরো ফাইলটা আমি আপনাদেরকে একদম পিডিএফ আকারে সুন্দর করে দিয়ে দিব, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। ভাইয়া হ্যাঁ, ওটা আরো আপনাদের কাছে শীট আকারে থাকবে আর কি, ঠিক আছে? হ্যাঁ কোনটা তার গ্রামারটা? মানে পুরোটা Grammar? একদম আজকে ক্লাসে আপনারা বসে বসে যা যা প্র্যাকটিস, গ্রামারের শীটটাও দিয়ে দিব। গ্রামারের শীট আপনাদের কাছে কিন্তু অলরেডি আছে, বাট আমি অলরেডি দিয়ে দিব আরেকবার, সমস্যা নেই, জাস্ট কনভিনিয়েন্সের জন্য দিয়ে দিব না। টেন্সের ওই শীটটা তো দিয়ে দিব ডেফিনেটলি। আমি বলছি যে টেন্সের শীটের পাশাপাশি আপনাদেরকে প্র্যাকটিস যেটাতে করতেছি, এই প্র্যাকটিস শীটটাও দিয়ে দিব, যাতে আপনাদের কাছে পুরোটা একটা লাইক সুন্দর করে গুছানো একটা প্র্যাকটিস এনভায়রনমেন্ট হিসেবে থাকে পরে ব্যবহার করার জন্য, ঠিক আছে? পার্ট অফ স্পেসে স্যার একটা সুন্দর, আমার নিজে এটা হ্যান্ড নোট করেছিলাম স্যার অনেক আগে থেকেই। আমার কাছে একটা ভালো হ্যান্ড নোট আছে, আমার নিজেই করেছিলাম স্যার। তাই না? আচ্ছা আমাকে পাঠাই দিন, আমি একটু চেক করে দেখবো না যদি আপনার কাছে করে, কেমন? Okay. আচ্ছা guys, অনেক সময় নষ্ট হচ্ছে, 10টা 4 বেজে গেছে, এখন আসলে হচ্ছে ইনশাল্লাহ আমরা একটু ইতে যাই।
থ্যাংক ইউ কান্ত সাহেব। ওকে, আমাকে একটু পাঠিয়ে দিন ওটা। হ্যাঁ, এবার চলুন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা একটু কথা বলি মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। ওকে, আমাকে আখতারুজ্জামান সাহেব বলেছেন থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম। আচ্ছা, এবার আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কেমন গাইস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারগুলো একটু দেখে আসি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা কি? আচ্ছা, ফার্স্ট অফ অল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানা এরকম কেউ আছে কি মাই ডিয়ার স্টুডেন্টস? একটু বলুন তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানি না এরকম কেউ আছে কি? আচ্ছা, না থাকলে তো ভালো। এই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার ভার্বের সাথে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অবজেক্টের বিষয়টা না একটু আমরা মানে এটা আমরা ছোটবেলা শিখছি ওভাবে, আমি একটু আচ্ছা, আপনাদেরকে ওইটা বলবো যে একটু- ওভাবে বাদ দেন। হ্যাঁ, না জি। দেয়াই ভালো, বিকজ যদিও টেন্ডেন্সি সত্যি কথা বলতে এখন আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি ওইভাবে বলতাম, হ্যাঁ সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ছোটবেলাতে সবাই ওভাবে শিখছি, তো ওই জন্য ইনফ্যাক্ট আমি নিজেও ওভাবে শিখছি, নিজে এইভাবে বলি। বাট লাইক আপনারা তো এতক্ষণ ধরে খেয়াল করছেন গাইজ যে আমরা ইয়াঙ্গার বয়সে যা শিখছি আর এখন দেখা যাচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্বের পরে যে আসলে কত কিছু হয় এগুলো তো আমরা সবাই নিজের চোখেই দেখতেছি, রাইট? সো এই জন্য আর কি আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে ওভাবে বলি আর কি এখন। ওকে, ইন এনি কেস চলেন তাহলে গাইস কন্টিনিউ করি। ওকে, বাট ট্রুথ ইজ আপনারা যখন এখনো আমাকে জিজ্ঞেস করলে আমি ওইভাবে বলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, একদম অভ্যাস হয়ে গেছে। And ওটা রং ও না বাই দ্য টেকনিক্যালি স্পিকিং, বাট ইটস নট আ কমপ্লিট ইনফরমেশন, দ্যাটস অল আই থিঙ্ক। ইন এনি কেস গাইস, এখন এটা তো বুঝতে পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পয়েন্ট হচ্ছে এটা কখন ব্যবহৃত হয়। ওয়েল, ফার্স্ট অফ অল এটা আমরা সবাই জানি যে একটা কাজ যেটা হচ্ছে আমি যখন কথা বলছি তখন আমি যেই মুহূর্তে কথা বলছি কাজটা সেই মুহূর্তে হচ্ছে। ধরেন আই এম টিচিং আ ক্লাস রাইট নাও, আমি এই মুহূর্তে একটা ক্লাস নিচ্ছি। ওকে, উই আর প্র্যাকটিসিং সেন্টেন্স মেকিং রাইট নাও, আমরা এই মুহূর্তে কথা বলার সময়টাতেই আমরা সেন্টেন্স মেকিংটা প্র্যাকটিস করছি। তো ইত্যাদি ইত্যাদি আমরা করছি, এটা হচ্ছে বেসিক্যালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা সবাই জানে। এই রুলটা সবাই জানে, বাকি রুলগুলো অনেকেই আপনারা জানেন না, সেগুলো একটু আসি। টেম্পোরারি অবস্থা, ওই যে তখন আমি একটা কথা বলছিলাম মনে আছে যে কোনো কিছু যখন পার্মানেন্ট হয় তখন সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর যখন কোনো কিছু হচ্ছে টেম্পোরারি হয়, মানে এমন একটা কাজ যেটা টেম্পোরারি বেসিসে হচ্ছে, কথা কথা ওই যে আমি বললাম যে আমার ভাই উনি পার্মানেন্টলি ফিনল্যান্ডে থাকে, ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উনি হচ্ছে 1 মাসের জন্য বা 15 দিনের জন্য হচ্ছে বাংলাদেশে আসছে, ঘুরে গেছে, এটা হচ্ছে টেম্পোরারি সিচুয়েশন। কেমন? তো এই ধরনের কথাগুলো যে কথা কথা বললো যে হি ইজ স্টেইং উইথ হিজ কাজিন দিস ডেজ, হ্যাঁ সে তার কাজিনের সাথে থাকতেছে, এটা একটা অস্থায়ী অবস্থা বোঝাচ্ছে। হ্যাঁ, যে সে কিছুদিনের জন্য থাকতেছে, এমন না যে সে পার্মানেন্টলি সে তার কাজিনের সাথে অনেক পার্মানেন্ট অবস্থায় থাকবে, এরকম না, কিছুদিনের জন্য সে স্টে করতেছে। কেমন? তো এটা হচ্ছে টেম্পোরারি। আরেকটা হচ্ছে ফিউচার প্ল্যান বা অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, মানে হয় কি ওই যে আবার ফিউচারে আপনি ধরেন কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করছেন, একটা প্ল্যান করছেন, যে কথা কথা লাইক লটস কথা কথা লেটস আপনারা যারা এখনো ইয়াং আছেন, সিঙ্গেল আছেন, হ্যাঁ যারা যারা বিয়ে শাদী করে ফেলছেন আপনাদেরকে আর বলে লাভ নাই গাইস, যারা যারা এখনো ইয়াং আছেন, ওকে তার কাটাগের বাদে আমিও পড়ি, ওকে হ্যাপিলি ম্যারিড। পয়েন্ট হচ্ছে গাইস যেটা বলছি যে যারা যারা এখন কথা কথা ইয়াং আছেন, আপনি কথা কথা কারোর সাথে কালকে প্ল্যান করছেন যে আপনি কালকে একটা বিউটিফুল ডেটে যাবেন, তো এটা হচ্ছে আপনার একটা ফিউচার প্ল্যান কিংবা অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, আপনি হয়তো তাকে বলছেন চলো দেখা করি, সে বলছে আচ্ছা কোনো ব্যাপার না, আপনি খুশি হয়ে গেছেন, তারপর আপনি বলছেন যে আচ্ছা ঠিক আছে ওকে সন্ধ্যায় দেখা করি, সে বললো ঠিক আছে ডেফিনেটলি সন্ধ্যা 6টায় দেখা হবে। এই যে এটা হচ্ছে একটা ফিউচার প্ল্যান কিংবা অ্যারেঞ্জমেন্ট। কেমন? এখানে সিঙ্গেল কারা কারা আছে একটু হ্যান্ড রেজ করি তো, যাদের এখনো হচ্ছে গিয়ে লাইফে ওই ফেজটা কন্টিনিউ হচ্ছে তারা একটু হ্যান্ড রেজ করি তো গাইস। আমি অ্যাজিউম করছি অনেক কমই আছে আমাদের ক্লাসে, বাট তারপরেও ওকে। আব্দুল সাবুর সাহেব আছেন, ওকে নূরজাহান সিস্টার আপনি আছেন, আসিফ সাহেব আছেন, ওকে মৌসুমী সিস্টার আপনারা আছেন। আচ্ছা, ওকে বেস্ট অফ লাক গাইস। যেটা বলছিলাম সো যেটা হয়েছে হোয়াটস গোনা হ্যাপেন ইজ দ্যাট আপনি যখন কোনো কিছু একটা প্ল্যান করবেন, অ্যারেঞ্জমেন্ট করবেন, মানে একটা প্ল্যান করছেন যে এই কাজটা আমরা এইভাবে করবো ওভাবে করবো, কেমন তখন আর কি আপনি কথা কথা আপনি বললেন যে আমি কক্সবাজার যাবো নেক্সট উইকে, কেমন, অথবা কথা কথা লেটস আমি কোথাও বেড়াতে যাবো না ইত্যাদি। তো যে কোনো ধরনের একটা প্ল্যান যখন আমরা করি তখন আর কি আমরা ওইটাকে ফিউচারের অ্যারেঞ্জমেন্টটাকে বোঝানোর সময় আমরা অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। ফিউচার দিয়েও বোঝানো যায়, ফিউচার ইনডিফিনিট বা কন্টিনিউয়াস দিয়েও বোঝানো যায়, বাট অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ব্যবহার করি। কেমন? যেমন ধরেন এই যে আমরা যেটা বললাম দে আর মিটিং আস এট 6 PM টুমরো, তার তারা কালকে সন্ধ্যা 6টায় আমাদের সাথে দেখা করবে, এটা একটা প্ল্যান করছি, একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করছি, তো সেই সেন্সে আর কি আমরা কথাগুলো বলছি।
বুঝছেন? তো তখন যদি আপনারা কখনো কোনো জায়গায় কোনো রাইটিং এ ফিউচারের অর্থে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখেন, বেশি ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা হয়। ওকে, দিস আর কমন এবং দিস আর গ্রামাটিক্যালি অ্যাকুরেট। এই কারণ এগুলো হয়, এগুলো একদম আনকমন কিছু না এবং ইনঅ্যাকুরেট কিছু না। তো জাস্ট আমাদেরকে জানতে হয় আর কি যেগুলো কোন অর্থে কিভাবে ব্যবহৃত হয়, দ্যাটস অল। আচ্ছা, ইন এনি কেস, সো এটা একটা নিয়ম যেটা আমাদের জানা লাগবে। আরেকটা নিয়ম হচ্ছে যে ধরেন কথা কথা চেঞ্জিং কিংবা ডেভেলপিং সিচুয়েশন গুলোকে ডিসক্রাইব করার জন্য আমরা হচ্ছে কি অনেক সময় আর কি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ব্যবহার করি। যেমন ধরেন আমরা বলি যে দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ডার, মানে হচ্ছে আবহাওয়া ঠান্ডা ঠান্ডা লাগতেছে, হয়ে যাচ্ছে। তো আসলে ব্যাপারটা আমি কিন্তু এই অর্থে বলছি না যে আমি কথা বলতে বলতে ওই মুহূর্তেই আবহাওয়া একদম ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যেতেছে। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ দ্যাট দিস ডেইজ হয়তো দেখা গেল যে কথা কথা উইন্টার, কথা কথা ডিসেম্বরে আমরা বলা শুরু করে যে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, রাইট? তো আমরা ওইটাই মিন করতেছি, এমন না যে আমি কথা বলতেছি এন্ড টেম্পারেচার হচ্ছে গিয়ে থার্মোমিটারে কাটা নিচের দিকে নামতেছে। আই জাস্ট মিন দ্যাট হচ্ছে সিচুয়েশনটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, ওকে, ডেভেলপ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো তখন আর কি সেগুলোকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। ইভেন তো জিনিসটা এমন না, জরুরি না যে আমি কথা বলার মোমেন্টেই কিন্তু ঘটনাটা করতেছে, কেমন এরকম না। তারপর হয়তো বলে না যে তেলের দাম দিনে দিনে বাড়তেছে, তো তেলের দাম দিনে দিনে বাড়তেছে বলতে মিনিং এরকম না যে আমি এখন কথা বলতেছি ওই সেকেন্ডেই হচ্ছে গিয়ে তেলের দাম বাড়তেছে। ইট মিনস দ্যাট এটা একটা ডেভেলপিং সিচুয়েশন, এটা একটা চেঞ্জিং সিচুয়েশন। ওই সিচুয়েশনটাকে আর কি আমরা ডিসক্রাইব করার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আর কি ব্যবহার করি। আর গাইস, কারা কারা বুঝতে পারছি একটু হ্যান্ডেস করতে যাবে, বুঝতে পারছি জিনিসটা, তাই না? ওকে, তাহলে চলেন আমরা একটু প্র্যাকটিস করে আসি এই সেন্টেন্স গুলো। এগুলো যদি এখানে আসি, ওকে, জাস্ট ওয়ান মোমেন্ট। আচ্ছা, ওকে, আচ্ছা, আমি এখন ভাত খাচ্ছি, ইংরেজি কি হবে? I'm eating rice now. নাও, রাইট? I am I'm eating eating rice. rice now. আমি এখন ভাত খাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি এলিমেন্টারি লেভেলের উদাহরণ আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু ইন্টারমিডিয়েট বা আপার ইন্টারমিডিয়েট লেভেলের উদাহরণ যদি দেখি। সে এই সপ্তাহে তার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, ইংরেজি কি হবে? He is taking preparation. Taking preparation for exam. He is preparing for exam. Preparing for exam. In this book, Hmm. he is preparing Preparing for his exam. his exam this week, right? For He is This week. preparing He's for preparing. In this week. his In this exam this for week. this week. Nice. আচ্ছা গাইস, এবার একটু জিনিস একটু ছোট করে রিমাইন্ডার দিই। এমন যারা যারা Already- আসছি যে বসে বসে যা দেখতেছি, আপনাদের জন্য বড় বড় একটা বিশাল বড় একটা ওয়ার্নিং সাইন দিই গাইস। সেটা কি? For this এই যে আপনাদের একটা মজার জিনিস শেয়ার করি। আমি আর কি বসে বসে হচ্ছে গিয়ে আমার একটা খুব মানে ধর ফেভারিট ফার্স্ট টাইম যেটা হয়, আমি হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে বসে বসে হচ্ছে লেটস সে মজার মজার হচ্ছে গিয়ে শেফরা যেরকম রান্না করে না, বসে বসে রান্নার ভিডিও দেখি। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া কত বছর ধরে দেখতেছেন ভাইয়া আপনি রান্নার ভিডিও? অনেক বছর ধরে দেখতেছি, 5-7 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমার অভ্যাস সেটা। বা আমি হচ্ছে সার্ভাইভাল ভিডিও দেখি, হ্যাঁ, বন জঙ্গলে সার্ভাইভাল ভিডিও গুলো আছে না, ম্যান ভার্সেস ওয়াইল্ড টাইপের, আমি দেখতে থাকি। এন্ড খুবই এন্টারটেইনিং, মজা লাগে, রাইট? সো কত বছর ধরে দেখতেছেন? 10-12 বছর, আরো বেশি হয়ে গেছে, ম্যান ভার্সেস ওয়াইল্ড যখন থেকে আসছে ইত্যাদি। আচ্ছা ভাই, আপনাকে কি হচ্ছে এখন বনে জঙ্গলে ছেড়ে দিলে আপনি টিকে থাকতে পারবেন? কোয়াইট পসিবলি না, রাইট? বিকজ আমি কাজটা হাতে কলমে কখনো করি নাই। আপনি কি রান্না করতে পারেন? না, আমি ডিম সিদ্ধ করতে পারি, এর বাইরে কিছু করতে পারি না। তো এখন পয়েন্ট হচ্ছে গাইজ, আমি একটা কেন বলছি আপনারা তো সবাই বুঝে গেছেন। আমরা যারা যারা হচ্ছে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারতেছি, আপনারা একদিন দেখবেন যে ইনশাআল্লাহ আপনারা পারতেছেন। আর যারা যারা আমরা হচ্ছে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছি না কাজটাতে, জাস্ট শুয়ে শুয়ে দেখতেছি, মেবি বসে বসে দেখতেছি, গাইজ আর বলে বোঝানো লাগবে না, আই গেস, রাইট? সবাই বুঝতে পারছেন অলরেডি। এই চলেন একটু কন্টিনিউ করি। সো আচ্ছা, এখন বাচ্চারা এখন মাঠে ফুটবল খেলছে, ইংরেজি কি হবে? The children are now playing Children football are in the playing field. football Are playing Football in the football field. now. children are playing football now. The Now. children are Are playing 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 football now. football now playing football in the At- field. in the In the field. field No.
নাও, কেমন নাওটা শেষে হবে কেন? কারণ হচ্ছে ওই যে আমরা অ্যাডভার্বের যে নিয়মটা দেখছিলাম মনে আছে যে এই যে অ্যাডভার্ব অফ টাইমটা কখন বসে? অ্যাডভার্ব অফ টাইমটা হচ্ছে শুরুতে অথবা শেষে। কিংবা শেষে বসে, কেমন শুরুতে কিংবা শেষে বসে। তো ওখান থেকে আর কি আমরা হচ্ছে ওই যে নাওটাকে আর কি শেষে বসাইছি, কেমন? That's it. আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তারপর এই যে দেখেন দিস উইকটাও কিন্তু শেষে, আপনারা সবাই খেয়াল করছেন কিনা জানি না, এই যে দিস উইকটাও শেষে বসছে, এই নাওটাও শেষে বসছে, এখানে এই নাওটাও শেষে বসছে, শুরুতে কিংবা শেষেই বসবে, কেমন? এই আচ্ছা, বিজ্ঞানীরা সমুদ্রে প্লাস্টিক বর্জ্য কমানোর নতুন পদ্ধতি তৈরি করছে ওকে, তাহলে Scientists are developing new methods to reduce plastic waste in the ocean. আচ্ছা ওকে, সায়েন্টিস্ট আর প্লাস্টিক Developing new methods to reduce plastic waste in the ocean. থ্রোয়িং বা থ্রোয়িং সায়েন্টিস্ট আর ডেভেলপিং নিউ মেথডস, কেমন? নিউ মেথডস। আচ্ছা গাইস, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানি, আচ্ছা গাইস একটা ছোট্ট কথা বলি, হ্যাঁ, আমি কিন্তু আপনাদের সবাইকে পার্সোনালি জানি, রাইট? আই হ্যাভ টক টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ ফর আ লং টাইম। আমি আপনাদের ইংরেজি লেভেলটা জানি, আমি জানি আপনারা অনেকেই আছে, দুই একজন আছেন যারা হচ্ছে অ্যান্সারটা একটু দেখে দেখে বলতেছেন, হ্যাঁ, হয়তো কোথাও থেকে নিয়ে নিছেন। ওকে, এখন তো এগুলো বের করা খুব ইজি, কথা আপনি স্ক্রিনশট নিয়ে ChatGPT দিয়ে দিলে অ্যান্সার দিয়ে দিবেন। এটা করেন না এখন, কেমন? ওটা আপনারা করেন ক্লাসের পরে করেন, যখন ক্লাসের বাইরে থাকেন। হ্যাঁ, এটাতে দুটো প্রবলেম হবে। একটা হচ্ছে যে আপনাদের সহপাঠীরা যারা আছে সবাই দেখে মনে করবে যে আরে বাকিরা তো অনেক আগায় গেছে, আমি অনেক বেশি পিছায় আছি, আমি অনেক বেশি দুর্বল, সবার মন বলটা নষ্ট হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা সেটা হচ্ছে আপনার আসলে রিয়েল প্র্যাকটিসটা হবে না, কি বলে ব্রাদার্স এন্ড সিস্টার্স। কেন হবে না? বিকজ ইউ আর নট অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং ইউরসেলফ। সো পরে দেখা যাবে যে ফিউচারে যখন আপনি নিজে থেকে বলার ট্রাই করবেন, ইটস নট গোনা হেল্প ইউ, ইটস নট নেসেসারি। ওকে, আমরা রিয়েল প্র্যাকটিসটা করি, বাট যখন আমরা ক্লাসে থাকবো না তখন কিন্তু আমরা হচ্ছে অবশ্যই বিভিন্ন ভাবে করবো, কারণ তখন তো আপনার হেল্প নেওয়াই লাগবে। ওকে গাইস, আচ্ছা সো গাইস খুব লাভিং স্পেস থেকে বলছি, কেউ পার্সোনালি নিয়েন না, মনে কষ্ট নিয়েন না, বাট প্র্যাকটিসটা এইভাবে করি। হ্যাঁ আচ্ছা, তো যেটা বলছি যে সায়েন্টিস্টরা ডেভেলপিং নিউ মেথডস, সায়েন্টিস্টরা হচ্ছে নিউ মেথডস ডেভেলপ করতেছে, তারপরে কি হবে গাইস? To reduce হ্যাঁ, প্লাস্টিক ওয়েস্ট Waste in the ocean. টু রিডিউস in the ocean. plastic Plastic waste waste in the reduce plastic waste Ocean. In the ocean. হ্যাঁ, ওশান বানানটা ভুল করছি বাই দ্য ওয়ে, রাইট? The ratio. ওকে, সো ওশান। থ্যাংক ইউ গাইস। অলরাইট, এবার বলি, এবার একটা অ্যাডভান্স লেভেলের একটা সেন্টেন্স লিখে দেখি তো। বিশ্ব যখন প্রযুক্তিগত পরিবর্তনের মুখোমুখি হচ্ছে, তখন অনেক সমাজ তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সংগ্রাম করছে। অলরাইট, ওকে, দ্যাট ইজ আ রিয়েলি নাইস সেন্টেন্স। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে when the world is facing world is facing technological changes advancement Many rapidly. ওয়ার্ল্ড ইজ ফেসিং ফাস্ট হবে না, যে দ্রুত চেঞ্জ করতেছে। গাইস কেমন চেঞ্জ করতেছে, কি ধরনের চেঞ্জ করতেছে? Rapid দ্রুত চেঞ্জ changes. করতেছে, কেমন? ভাই র্যাপিডলি হবে কি এখানে? হ্যাঁ, এই যে ডিগ্রিটা আছে না, এই ডিগ্রিটার তাহলে ভার্বের আগে দিয়ে হবে, রাইট? তাহলে হবে র্যাপিড চেঞ্জেস, কেমন? র্যাপিডলি হবে না, Rapid র্যাপিড changes. চেঞ্জেস। ওয়ার্ল্ড ইজ Changes. র্যাপিড চেঞ্জেস। এখানে তো Rapid changes. চেঞ্জেসটা কি টেকনোলজিক্যাল চেঞ্জেস হবে না? টেকনোলজিক্যাল চেঞ্জেস হবে, changes টেকনোলজিক্যাল চেঞ্জ অ্যাকচুয়ালি হবে, কেমন? চেঞ্জেস দেওয়ার দরকার নাই, চেঞ্জই দিতে পারি। ওকে, চেঞ্জেস দিতে পারি অ্যাকচুয়ালি, ইউ নো হোয়াট, নাও দ্যাট আই থিংক অ্যাবাউট ইট, চেঞ্জও দিতে পারি, চেঞ্জেসও দিতে পারি, দুটো মোরলেস সেমই মিন করে। ওকে, এখানে তো ভাই আচ্ছা, অনেকগুলা চেঞ্জেস এর কথা বলছে, তো মানে অনেকগুলা পরিবর্তনের কথা একসাথে তুলে ধরছে। আসলে ওই মানে আমরা যদি ওই সেন্সে কথাটা বলতে চাই যে এটা পরিবর্তন ফেস করছে, তাহলে আমরা আর কি চেঞ্জ বলবো। আর আমরা অনেক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, ওই সেন্সে যখন বলবো তখন চেঞ্জেস বলবো। এন্ড দুটাই গ্রামাটিক্যালি অ্যাকুরেট, হ্যাঁ, দুটাতে কোথাও কোনো রং নাই, ঠিক আছে? এই আর যেটা ইচ্ছা আপনি রাখতে পারেন। সো দ্য ওয়ার্ল্ড ইজ while the world is facing rapid technological changes অথবা চেঞ্জ যেটাই আমরা বলি। আচ্ছা গেল, তারপরে পরেরটা কি হবে? and many দেনটা লাগবে না এখানে, হ্যাঁ, দেন ব্যবহার করা লাগবে না, ওটা Many বাংলায় আমি society- হয়তো ব্যবহার করছি। হ্যাঁ,
Society Exactly. are Many fighting community, for their Many many, cultural, many many or society culture society struggling to Yes, preserve are their cultural fighting tradition. for their cultural সংরক্ষণ করতে Many হবে। their heritage. preserve. Community Okay, many communities communities are are struggling or fighting ফাইটিং Many দিতে পারি, স্ট্রাগলিং societies দিতে পারি, যে are তোমাদের কাছে রাইট ফিল হয় কেমন। আমরা struggling স্ট্রাগলিংটা দিব, Preserve এখানে বেশি cultural অ্যাকুরেট heritage. হবে, কারণ ফাইটিং মানে তারা Preserve লিটারাল সেন্স their ফাইট cultural করতে, heritage. স্ট্রাগল করতে, রাইট? তো আমরা বলবো যে Preserve. স্ট্রাগলিং টু struggling to preserve, save their significant preserve বা preserve contribution their culture সেভটাও ঠিক আছে, বাট প্রিজার্ভটা মোর প্রিসাইজ আর কি। হ্যাঁ, প্রিজার্ভ দেয়ার কালচারাল, culture ওকে, প্রিজার্ভ দেয়ার হোয়াট, cultural heritage ভাইয়া তাদের সাংস্কৃতিক এখানে ঐতিহ্য, কি রাইট? সাংস্কৃতিক ঐতিহ্য significant যদি কি হয় তাহলে heritage. দেয়ার কালচারাল হেরিটেজ ট্রেডিশনস, কালচারাল Heritage. ট্রেডিশনস, Cultural ঐতিহ্য ইংরেজি হচ্ছে ট্রেডিশন। হ্যাঁ, সাংস্কৃতিক Cultural ঐতিহ্য মানে হচ্ছে tradition. কালচারাল, আচ্ছা আচ্ছা হ্যাঁ, কালচারাল ট্রেডিশনস। tradition. While the world is facing rapid technological changes, Well, many changes communities struggling to are struggling to preserve preserve their cultural traditions. traditions. while the world is facing rapid technology Facing Changes. Many communities are struggling to preserve their cultural traditions. preserve their Well, cultural traditions. They are learning many cultural changes, কেমন? আচ্ছা, communities nice. development, like many communities are struggling to preserve their cultural traditions. আচ্ছা গাইস, তাহলে এবার হচ্ছে বাকি যে 10টা আমি এখানে কমপ্লিট করাচ্ছি না, এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের পরবর্তীতে হোমওয়ার্ক থাকবে, কেমন গাইস? এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের হোমওয়ার্ক থাকবে। আমরা সবাই হচ্ছে ওই 10টা, আমি অ্যাজ আই সেড এটা পিডিএফ আকারে পুরো শীটটাই পাঠিয়ে দিব, আপনাদের কাজ হচ্ছে এগুলো কমপ্লিট করে ফেলা, কেমন? আচ্ছা, এগুলো কমপ্লিট করে কিন্তু ভাইয়া, আমাকে আলাদা করে আর দেখানোর কিছু নাই। শুনুন, এগুলো কমপ্লিট করে আলাদা করে আমাকে দেখানোর কি নাই, কেমন? এগুলো এখনকার দিনে মানে এই আননেসেসারি ই করাচ্ছে, মানে আমাকে দেখানোর বলতে কেন বলছি, এগুলো তো ইজিলি চ্যাট জিপিটি দিয়ে আপনারা ট্রাই করে নিতে পারবেন, বুঝছেন? এগুলো জাস্ট হচ্ছে গিয়ে করবেন কি, চ্যাট জিপিটিতে গিয়ে চ্যাট জিপিটি দিয়ে বলবেন যে এগুলো একটু ইংলিশ করে দাও। তো আগে আপনি চ্যাট জিপিটিটা করবেন না, আগে নিজে করবেন। নিজে করার পরে শিওরলি আপনার তো অনেক হবে, এন্ড হওয়াটাই স্বাভাবিক, বাট দ্যাটস গুড, বিকজ এরপরে যখন আপনি চ্যাট জিপিটির সাথে মিলাবেন, তখন আপনি দেখবেন যে আপনি কি লিখছিলেন, চ্যাট জিপিটি কি লিখছেন, তখন হচ্ছে গিয়ে বারবার করে আপনার টনক নড়বে, এন্ড ওইটা আর কি আপনার ইমপ্রুভমেন্টটা রিয়েল সেন্সে নিয়ে আসবে। ঠিক আছে গাইস? এই ওকে। আচ্ছা গাইস, একটা জিনিস একটু জানতে চাই, কারা কারা হচ্ছে রেগুলার হোমওয়ার্ক গুলো করেন, তারা একটু হ্যান্ড রেজ করেন তো। হোমওয়ার্ক বলতে কি মিন করে? হোমওয়ার্ক বলতে ধরেন কথা আমি সে যে জিনিসটা পড়াচ্ছি সেই জিনিসটা মাস্টার করে ফেলা, বুঝছেন? হোমওয়ার্ক বলতে নতুন কিছু না, হোমওয়ার্ক বলতে ক্লাসে যেটা করাইছি সেটাই কমপ্লিট করা। লেটস একটা রিডিং প্যাসেজ পড়াইছি, হোমওয়ার্ক বলতে আপনাকে আমি নতুন রিডিং প্যাসেজ দিচ্ছি না। হোমওয়ার্ক বলতে আমি ক্লাসে যেই রিডিং প্যাসেজটা কমপ্লিট করেছি ওই রিডিং প্যাসেজটা 5বার 7বার করে পড়ে সেখানকার যে ল্যাঙ্গুয়েজটা আছে, ভোকাবুলারিটা আছে, ফ্রেজিং গুলো আছে, সেগুলো শেখা, সেখানকার যে কোশ্চেন গুলো আছে সেগুলো বারবার কয়েকবার গিয়ে স্ট্র্যাটেজি গুলো আয়ত্ত আনা, যে আছে কোশ্চেন গুলো ক্লাসে কিভাবে সলভ করছিলাম, এন্ড দেন মেবি আপনি হচ্ছে একটা নতুন প্যাসেজে গিয়ে সলভ করেন, কেমন? মানে কি আসলে গাইজ আপনাদেরকে একটা টেকনিক শেখাই, সেটা হচ্ছে যে কথা বিজনেসের কথা যদি বলি, বিজনেস ওয়ার্ল্ডে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে যেটাকে আমরা বলি রিটেনশন। রিটেনশন মানে কি, যে কথা ওইসব বিজনেস যাদের কাস্টমার একবার এসে পরের বার চলে যায়, সেসব বিজনেস গুলোর জন্য সার্ভাইভ করে থাকা একটু কঠিন হয়, কেমন? এন্ড ফর এক্সাম্পল আমরা যদি বলি যে আপনি কথা একটা লেটস সে একটা রেস্টুরেন্টের কথা যদি বলি, ধরেন যেই হোটেলে মানুষ একবার খাওয়ার পরে সেকেন্ড বার যায় না, সেই হোটেলের কিন্তু হোটেল বন্ধ হয়ে যাবে, তাই না? কেন? বিকজ হচ্ছে গিয়ে কাস্টমার হচ্ছে ধরে রাখতে হবে, তখন হচ্ছে গিয়ে তার রিপিটেড প্রফিট হয়। আবার যেমন ধরেন ইন্টারনেট, আমাদের যে কথা ইন্টারনেট সার্ভিস কোম্পানিগুলো আছে, এনাদের বিজনেস কিন্তু অনেক ভালো। এনাদের বিজনেস অনেক ভালো কেন বলেন তো? বিকজ এনাদের হয় কি, একবার কেউ একটা ইন্টারনেট কানেকশন নিলে সে কিন্তু বছরের পর বছর ওই ইন্টারনেট কানেকশনটা সহজে চেঞ্জ করে না। অনেকেই দেখা যাচ্ছে বাসা চেঞ্জ না করলে ইন্টারনেটও চেঞ্জ করে না, তাই না? তারপর দেখবেন যে নেটফ্লিক্স টাইপের যেগুলো আছে, যে প্রত্যেক মাসে বিল দেওয়া হয়, এগুলো হচ্ছে সাবস্ক্রিপশন মডেল, এগুলো খুব ভালো। বা এরকম অনেক কোম্পানি আছে না, যেগুলো হচ্ছে গিয়ে কথা এমন অনেক মেডিসিন আছে যেগুলো হয়তো লং টাইম বারবার করে রেগুলার, ওইসব মেডিসিন কোম্পানিগুলো কিন্তু অনেক প্রফিট করে। তো এটা মানে ওভাবে বলতে হয় না, জিনিসটা অবভিয়াসলি মানুষের
শারীরিক সুস্থতার বিষয়। বাট আপনি যদি ওই ওনাদের হচ্ছে মানে কোম্পানির অ্যাঙ্গেল থেকে তাদের হচ্ছে গিয়ে ব্যালেন্স শিট দেখেন, দেখা যাচ্ছে যে তারা ওখান থেকে আর কি প্রফিট করতেছে হিউজ অ্যামাউন্টের, কেমন? তারপরে যেমন ধরেন আমরা আরেকটা যদি বলি, ফেসবুক কোম্পানি এত সাকসেসফুল কেন জানেন? কারণ ফেসবুকের হচ্ছে গিয়ে অডিয়েন্স বারবার করে ফেসবুকে ব্যাক যায়। মানে ধরেন কেউ একবার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে এরকম হয় না যে ফেসবুকে সে ব্যাক যাচ্ছে না, সে ফেসবুকটা ফালাই রাখে না। ফেসবুক দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকেই ফেসবুকে বারবার করে ব্যাক করতেছি, কেমন রিটেইন করতেছি, এবং একবার দুইবার রিটেইন করতেছি না, আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে বছরের পর বছর বারবার করে রিটেইন করতেছি, মানে হচ্ছে ওইবার করে ওই জায়গাটাতে আমরা থাকতেছি। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে বিজনেসটাকে ফেসবুক বা ওই প্ল্যাটফর্মটাকে খুব ইফেক্টিভ করে। ইউটিউবের কথাও যদি আমরা সেম ভাবে বলি, দেখবেন যে ইউটিউব কিন্তু আপনি একবার দেখে তারপরে হচ্ছে গিয়ে ছেড়ে দেন না। ইউটিউব দেখা যাচ্ছে একবার দেখছি, দুইবার দেখছি, প্রতিদিন দেখতেছি, রেগুলার দেখতেছি, মানে হচ্ছে বেশি সহজ কথা বারবার করে আমি গোয়িং ব্যাক টু ইট। তো এই যে জিনিসটা, এটাকে বলা হয় হচ্ছে রিটেনশন, মানে হচ্ছে ধরে রাখা। এখন এটা আমাদের স্টাডির সেন্সে কেন ইম্পর্টেন্ট, বিজনেসের সেন্সে কেন ইম্পর্টেন্ট, সেটা তো আপনারা বুঝেই ফেলছেন আই গেস। স্টাডি সেন্সে কেন ইম্পর্টেন্ট, বিকজ আমি আপনাদেরকে যে জিনিসটা শেখাচ্ছি, লেটস সে আজকে কথা হচ্ছে, জাস্ট একটা উদাহরণ যদি দেই, আজকে হচ্ছে অগাস্টের 21 তারিখ, কেমন? এখন আমার উদাহরণ কথা আপনি জানুয়ারির 1 তারিখে এক্সাম দিবেন, তো তাহলে এখনো আপনার হাতে 4 মাস সময়, 5 মাস সময়ে একটা ডিস্টেন্স আছে ফর এক্সাম্পল। তো তাহলে আজকে থেকে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত ইন বিটুইন এই সময়টা আপনার কিন্তু এই পড়াটা ধরে রাখতে হবে। ইউ হ্যাভ টু রিটেইন ইট বলতে হোয়াট আই মিন বাই দ্যাট, এই যে আজকে যে কষ্ট করে 2টা ঘন্টা সময় দিয়ে আপনি এখন যে কিছু একটা শিখতেছেন, ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট যে আপনার এক্সাম, মিনিমাম আপনার এক্সামের আগ পর্যন্ত, ইভেন বিয়ন্ড এক্সামের পরেও ওই জিনিসটা যাতে আপনার সাথে রয়ে যায়, ওই জিনিসটা যাতে আপনি ভুলে না যান। এন্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হচ্ছে তারা নোভেলিটি খুঁজে, রিটেনশন না। নোভেলিটি মানে হচ্ছে যে ভাইয়া কথা আমি আপনাকে কিছু পড়াইলাম, হ্যাঁ তাহলে হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে এই যে ক্লাসে গত 2 ঘন্টা ধরে যে জিনিসটা করাইছি ওইটাই হোমওয়ার্ক, বিকজ আই নিড ইউ টু রিড ইট 10-20 টাইমস সো দ্যাট ইউ রিটেইন ইট, জিনিসটাকে ধরে রাখেন, যাতে করে আজকে যে এই মুহূর্তে 2টা ঘন্টা কষ্ট করছেন, এই কষ্টের ফলাফল যেটা আছে সেই ফলাফলটা যাতে এক্সামের দিন আপনার কোনো একটা বেনিফিট দেয়, কেমন? এবং এক্সামের বিয়ন্ডেও যাতে কোনো একটা কাজে লাগে। এখন যদি আমরা নোবেলিটি খুঁজি, মিনিং যে আমি হয়তো ক্লাসে যে জিনিসটা কমপ্লিট করছি সেটাকে কমপ্লিটলি মাস্টার না করে যদি আমি নতুন কিছুতে যাই, তাহলে এই 2 ঘন্টা কমপ্লিটলি ওয়েস্ট হইল। তো তাহলে সঠিক ওয়েটা কি? সঠিক ওয়েটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টাইমটাকে মিনিমাম 50% অফ দ্য টাইম আমরা রিটেনশনে দিব, এন্ড বাকি 50% অফ দ্য টাইম আমি হচ্ছে গিয়ে আমার নতুন জিনিস শেখাতে টাইম দিব। কারা বুঝতে পারছে জিনিসটা? একটু হ্যান্ড রেজ করতে চাই। বুঝতে পারছি যে বেসিক্যালি আমি ক্লাসে যে জিনিসটা শিখছি বা আমি যখনই যা কিছু শিখি সেটা রিভিশন দেয়া, সেটা বারবার করে প্র্যাকটিস করা, রিটেইন করাটা কম্পারেটিভলি মোর ইম্পর্টেন্ট দেন টু জাস্ট রানিং অফ টু নিউ থিংস, কেমন? নতুন কিছুতে যাওয়ার দরকার নাই, প্রত্যেকটা জিনিসকে প্রপারলি আগে অ্যাবজর্ভ করেন, স্টোর করেন, মেক শিওর করেন যে আপনার কষ্টটা যাতে সার্থক হয়, আজকে যা শিখছেন সেটা যাতে লাইফে কাজে লাগে, ওই লেভেলে শিখছেন। বিয়ন্ড দেন তারপর হচ্ছে কি আমরা একবার একটা কমপ্লিট হলে তারপর নেক্সট, একটা কমপ্লিট হবে তারপর নেক্সট, একটা কমপ্লিট হবে তারপর নেক্সট, ঠিক আছে? অলরাইট গাইস, 1 সেকেন্ড, কারা বুঝতে পারছে একটু হ্যান্ড রেজ করতে চাই, বুঝতে পারছি জিনিসটা ক্লিয়ারলি? আচ্ছা, সো হোয়াট আই উড আস্ক ইউ ইজ দ্যাট আমরা আজকে প্রেজেন্ট সিম্পল টেন্স এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দুটো জিনিস শিখছি। এই প্রেজেন্ট সিম্পল টেন্স এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আপনাদেরকে আমি এনকারেজ করবো যে এত পরিমাণে প্র্যাকটিস করেন দ্যাট এই জিনিসগুলো যাতে লাইফে প্রেজেন্ট সিম্পল টেন্স এন্ড কন্টিনিউয়াস টেন্স নিয়ে যাতে আর কোনোদিন কোনো প্রবলেম হওয়ার কোনো চান্স না থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার চলুন হচ্ছে আমরা দেখি আমাদের নেক্সট সেন্টেন্স যেটা আছে। আচ্ছা, এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আজকে টেন্স আপাতত এই দুইটাই থাকুক, বাট টেন্সের কাজ করতে গিয়ে আপনি হয়তো খেয়াল করবেন ডিয়ার স্টুডেন্টস যে আমরা অ্যাডভার্বের প্লেসমেন্টটা নিয়ে অনেকগুলো কনফিউশন ফেস করছি, তাই না? প্লেসমেন্ট অফ অ্যাডভার্বস যেটাকে বলেন, ওকে? তো একটা কাজ করলে কেমন হয় গাইস, আপনাদের সবার মতামত চাই যে ভাইয়া চলেন আমরা হচ্ছে গিয়ে বাকি লেটস সে 20 মিনিট হচ্ছে গিয়ে অ্যাডভার্বের প্লেসমেন্টটা নিয়ে একটু ঘাটাঘাটি করি বা একটু প্র্যাকটিস করি। গাইস সবাই একটু আমার সাথে শেয়ার করুন তো, কার কাছে ফিল হয় একটু মেসেজ করুন তো যে ভাই ওকে আমরা চলেন হচ্ছে গিয়ে অ্যাডভার্বের প্লেসমেন্টটা নিয়ে একটু কাজ করি, ওকে?
রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, আচ্ছা, ওকে। আচ্ছা, জাস্ট একটা সেকেন্ড গাইস, আমি হচ্ছে আপনাদের জন্য একটু জাস্ট নিয়ে আসতেছি। হ্যাঁ, অলরাইট, ওকে। আচ্ছা, হঠাৎ করে লাইট চলে গেল, ইংরেজি কি হবে গাইস? Suddenly, light. Suddenly, light gone. Suddenly, light. Suddenly turn off the light. Electricity goes. Suddenly আচ্ছা, turn off তো the হচ্ছে light. যে এটা Suddenly অ্যাডভার্ব অফ electricity টাইম হবে, is gone. কি হবে? ওকে, এই যে আমাকে একটু এটা আগে বলেন যে এটা কি মানে টাইম এক্সপ্রেস করতেছে না, তাইলে এটাতে অ্যাডভার্বের প্লেসমেন্টে কি হবে? ইদার সেন্টেন্সের শুরুতে কিংবা শেষে, রাইট? শেষ। জি ভাইয়া। রাইট, তাহলে Electricity ইংরেজিতে কি gone হবে? suddenly. সাডেনলি, The light, সাডেনলি, the light, suddenly Turn off the the light. electricity was Gone. gone. Gandhi আচ্ছা, was এই সাডেনলিটা আমরা শুরুতে কেন বসাইছি? হ্যাঁ, এখানে has হলো না কেন? এখানে has আহ, হলো না কেন? মাঝে মাঝে এই জন্য suddenly হ্যাজ হয়নি কেন? বিকজ লাইক আমরা এখানে আসলে চলে গিয়েছে, হ্যাঁ, মানে হ্যাজ গনটা আসলে মিন করে হচ্ছে যে এটা রিসেন্টলি চলে গেছে, কেমন? আর আমরা হচ্ছে পাস্টের কথা বলতেছি, পাস্টে চলে গেছে। হ্যাঁ, ধর আমরা বললাম যে দ্য লাইটস হ্যাজ ওয়েন্ট আউট, হ্যাঁ, হ্যাভ ওয়েন্ট আউট, সরি, দ্য লাইটস হ্যাভ ওয়েন্ট আউট, এটা হচ্ছে কি বেসিক্যালি রিসেন্টলি চলে গেছে, ওই অর্থে বলতেছে। আমরা একটু পাস্টের অর্থে বলতেছি। হ্যাঁ, আমরা আসলে কথাটা এভাবে বলতে পারতাম যে দ্য লাইটস ওয়েন্ট আউট, কেমন? সাধারণত ইলেকট্রিসিটি চলে গেলে আমরা যখন লাইট চলে গেছে বলছি, তো তাহলে বলা উচিত ছিল যে সাডেনলি দ্য লাইটস ওয়েন্ট আউট, কেমন? এই আচ্ছা, এবার বলেন হচ্ছে সে প্রায় তার, আচ্ছা বাই দ্য ওয়ে, কথার অ্যান্সারটা ক্লিয়ার হয়েছে? আমরা আসলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কথাটা বলি নাই। তো ফর এক্সাম্পল আমি যদি বলতাম যে লাইটস গুলো এইমাত্র চলে গেছে, হ্যাঁ, তাহলে আমরা বলতাম যে সাডেনলি দ্য লাইটস হ্যাভ গন আউট, কেমন? তো এইমাত্র চলে গেছে, সেটা রিসেন্ট অর্থে বলতেছি, সেটার ইফেক্ট এখন আমাদের উপরে আছে, প্রভাব আছে সেই অর্থে। বাট এখানে আসলে ওই অর্থে বলি না, এভাবে বলছে যে পাস্টের কথা বলতেছে, যে চলে গেল আর কি, পাস্টে চলে গেছে, ওটার ইফেক্ট কিছু আছে, এরকম কিছু মিন করছে না, জাস্ট বিকজ অফ দ্যাট। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি কথাটা ক্লিয়ার হয়েছে, হোপফুলি। এখন She চলে goes- আমরা পরেরটাতে বলি। হ্যাঁ, সে প্রায় তার দাদির কাছে যায়, এটা ইংরেজি কি হবে গাইস? she goes অলমোস্ট openly his অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি কোথায় বসে To গাইস? her অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, grandmother. He goes to her grandmother. grandmother. ওকে, Often goes to his grandmother. He She Repeatedly Okay. goes to her his grandmother, mother oftenly cry. or he oftenly হি অফেন Often Goes to Paternal his grandmother. grandmother. ভিজিটস হিজ Paternal grandmother. visits her grandmother. He often Mother. visits her. গ্র্যান্ডমাদার। ওকে, আমরা সেও দিতে পারতাম। সো এনিওয়ে, এটা গেল। ওকে, হি সি যেটাই দিই। সো মেইন কথা হচ্ছে যে এখানে অফেনটা কোথায় ব্যবহৃত হয়েছে? অফেনটা ব্যবহৃত হয়েছে হচ্ছে গিয়ে এই যে অ্যাডভার্ব মেইন ভার্বের আগে, কেমন? তাহলে টাইম যখন এক্সপ্রেস করি সেন্টেন্সের শুরুতে কিংবা শেষে, যখন আমরা ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করি তখন main ভার্বের আগে, কিংবা হচ্ছে আমাদের যেটা আছে যে হচ্ছে বি ভার্বের পরে। হ্যাঁ, শি ইজ ইউজুয়ালি অন টাইম বলছিলাম না, তো এটা বি ভার্বের পরে হয়। ওকে, আচ্ছা, সে ধীরে কথা বলে। এটাকে আমরা এভাবে বলতে পারি না He speaks যে slowly. he often goes to her grandmother. ভিজিটস
কি বলেন হি ভিজিটস এর পরে টু হয় না রেস্টুরেন্ট, হ্যাঁ এটা কথা বলছেন না, ভিজিট টু হিজ গ্র্যান্ডমাদার বলছিলেন। He often goes to her grandmother. goes to her grandmother গ্রামাটিক্যালি টেকনিক্যালি তো ঠিক হয়, বাট টেকনিক্যালি ঠিক হলো ওইটার মানে অ্যাকুরেসিটা অত ভালো না, এই বিকজ সেন্টেন্সটা গোস তো মানে সুন্দর। হচ্ছে যায়, এই হ্যাঁ আর আমরা একটু যদি বুঝাই বলি, এখানে তো যাই বলা আছে যে কাছে যায়। যায় ঠিক আছে, বাট যাইটা আসলে বাংলাতে আমি যায় বলছি, বাট এটা কি অর্থে যায় বলছি, মানে সে ধরেন কথা কথা এরকম না যে স্কুলে যায় টাইপের বলছি, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যাচ্ছে টাইপের না, মানে হচ্ছে সে তার গ্র্যান্ডমাদারের বাসায় যাচ্ছে, তার সাথে একটু গল্প করতেছে, থাকতেছে, মানে তাকে ভিজিট করতেছে। হসপিটাল ভিজিটে আমরা যখন কথা কথা আমি আমার কেউ হসপিটালে আছে, হ্যাঁ তো তাকে আমি ভিজিট করতেছি, তাকে আমি তার কাছে যাচ্ছি না, তার কাছে যাচ্ছি বলতে ধরেন আমি পাসপোর্ট অফিসে যাচ্ছি, হচ্ছে তার কাছে যাচ্ছি, রাইট, আমি পাসপোর্ট অফিসে কোনো একটা উদ্দেশ্যে যাচ্ছি, আর আমি হচ্ছে কথা কথা কাউকে ভিজিট করতে যাচ্ছি, দিস ইজ স্লাইটলি ডিফারেন্ট জিনিস, কেমন? তো ব্যাপারটা হচ্ছে এটা যে ফার্স্ট অফ অল দুটো জিনিস ক্লিয়ার করি, একটা হচ্ছে যে তো আমরা ওখানে গ্রামাটিক্যালি টেকলি বলতে পারতাম যে হি অফেন গোস টু হিজ গ্র্যান্ডমাদার, কেমন এটা গ্রামাটিক্যালি বলতে পারতাম, এন্ড ইট উডন্ট বি রং, এন্ড মিনিংটাও মোটামুটি ক্লোজ, বাট ইটস নট এক্স্যাক্টলি প্রিসাইজ, কেমন প্রিসাইজ ওয়ার্ডিংটা হবে ভিজিটস হিজ গ্র্যান্ডমাদার এই কনটেক্সটে আর কি, কেমন? স্যার আমরা অফটেনের পরিবর্তে কি ফ্রিকুয়েন্টলি ইউজ করতে পারি? এটা রিয়েলি ডিপেন্ড করে হচ্ছে আপনি কত ফ্রিকোয়েন্সিটা কি মিন করতে যাচ্ছেন। ধরেন কথা কথা নেভার মানে হচ্ছে 0%, রাইট, রিয়ারলি মানে হচ্ছে অলমোস্ট লাইক 5%। ধরেন আমি বললাম আই নেভার ভিজিট মাই গ্র্যান্ডফাদার, মানে আমি কোনোদিনে যাই না, অথবা হি নেভার ভিজিটস হিজ গ্র্যান্ডমাদার, সে কখনোই যায় না, 0%। হি রেয়ারলি ভিজিটস হিজ গ্র্যান্ডমাদার, তাহলে এটা কত, লেটস সে 5%, 10%, কেমন? হি সেলডম ভিজিটস হিজ গ্র্যান্ডমাদার, তাহলে হচ্ছে লেটস সে 25%, অর মানে 20% মেবি সেলডম, মাঝে মাঝে অকেশনালি হয়। হি অকেশনালি ভিজিটস হিজ গ্র্যান্ডমাদার, মানে হচ্ছে অকেশন গুলাতে, ধরুন বার্থডেতে বা লেটস সে 31st কি বলে নতুন বছরে, ঈদের সময়, অকেশনালি, ইত্যাদি ইত্যাদি। হি সামটাইমস ভিজিট হিজ গ্র্যান্ডমাদার, মানে রেগুলার না, মাঝে মাঝে তার মন চাইলে সে যায়। হি অফেন মানে হচ্ছে সে প্রায়ই যায়, কেমন? হি ইউজুয়ালি মানে হচ্ছে সে সাধারণত এটা করে, মানে সে যায় তাই, হ্যাঁ তো সেটাও একটা আছে। আর হি অলওয়েজ ভিজিটস হিজ গ্র্যান্ডমাদার মানে কি হবে, মানে হচ্ছে সে সবসময় যায়। তো এটা আসলে রিয়েলি ডিপেন্ড করে যে আমি ফ্রিকোয়েন্টলি, হ্যাঁ আমি ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতে পারি হি ফ্রিকোয়েন্টলি ভিজিটস হিজ গ্র্যান্ডমাদার, যদি আমি কথাটা ওই অর্থে বলতে চাই যে সে ভালোই ফ্রিকোয়েন্টলি যায় আর কি, কেমন ওই অর্থে বলতে পারি। সো ইট রিয়েলি ডিপেন্ডস যে আমি কোন অর্থে কতটুকু ফ্রিকোয়েন্সি মিন করতেছি তার অর্থে। গট ইট? আচ্ছা ওকে, তারপরে হচ্ছে পরের সেন্টেন্সটা একটু বলেন তো, যে তাহলে পরেরটা কি হবে, সে ধীরে কথা বলে। He speaks slowly. Slowly. He speaks slowly. Slowly. He speaks slowly. সে ধীরে কথা বলে ইংরেজি কি হবে গাইস? He speaks slowly. Slowly. He speaks. আচ্ছা এটার হচ্ছে গিয়ে আমাকে একটু সবাই বলেন তো যে এখানে প্লেসমেন্টটা কি হবে? সর্বদাই কথা বলে। Last. কেমন কথা বলে মানে এই যে অ্যাডভার্ব অফ ম্যানার, হ্যাঁ কিভাবে কথা বলে, তাহলে সেটা কেমন হবে কথা বলে, লাস্টে। হ্যাঁ কথা বলার ধরনটা কেমন, কথা বলার ধরনটা কেমন, ম্যানারিজমটা কি, কেমন? তো সেটাই আমরা এখানে এক্সপ্রেস manner. করতেছি, ম্যানারটা কি, সো সেটা আমরা এক্সপ্রেস করতেছি। আচ্ছা এখন এটা একটা খুব ভালো এক্সাম্পল, তারা কখনো বরফ দেখেনি, এটা কোন কোন মানে এটা হবে, কখনোটা কি ফ্রিকোয়েন্সি গাইস? কখনো যে never তাহলে এটার পজিশনটা কি হবে? এটা তো এটা কি মাঝে হবে ভাইয়া? এক্স্যাক্টলি, আমি একটু চ্যালেঞ্জ করছি সবাইকে, দেখা তো ট্রাই করে সিস্টার বলে দিচ্ছি, হ্যাঁ বলে দিচ্ছি, বাট আপনি একটু ট্রাই করুন। They They have never seen the seen snow. Snow. এটা ব্যবহৃত হয়েছে আর কি, হ্যাঁ তুষার অর্থে ব্যবহৃত হয়েছে, হ্যাঁ বরফ দেখে নাই মানে আসলে তুষার অর্থে ব্যবহৃত হয়েছে।
আমরা বলি না স্যার, ওই যে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, এই টাইপের স্যার এগুলো তো। হ্যাঁ ওই সেন্সে রাইট। মানে এখানে আসলে মিন করতেছে না যে সে কখনো এক্স্যাক্টলি এখানে তো এরকম মিন করছে না যে সে কখনো ফ্রিজে পানি দেয়, মানে ঠান্ডা পানি বা বরফ দেখে নাই, এরকম না। মিন যে সে কখনো স্নো দেখে নাই, বরফ দেখে নাই, ওই সেন্সে আর কি। হ্যাঁ, আচ্ছা এখন আমার কথা হচ্ছে guys, এখানে নেভারটা কোন নিয়মটা ফলো করে ব্যবহৃত হয়েছে বলেন তো? নেভারটা হচ্ছে ওই যে ফ্রিকোয়েন্ট Adverbs of frequency. ফ্রিকোয়েন্ট কিন্তু সময় ফ্রিকোয়েন্সিতে তো বুঝেছে, বলা ছিল যে সময় বুঝেছে, যেমন guys, কখনো কখনো। কখনোই দেখেনি। না এটা সময় না, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। কেমন? ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম ইজ এ স্লাইটলি ডিফারেন্ট থিং। কথা আমি গতকালকে একটা কাজ করছি, আমি তোমার সাথে পরে দেখা করব, এগুলো হচ্ছে সময়। কেমন? এগুলো হচ্ছে টাইম। আর ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এরকম যে আমি যদি বলি সে কখনোই স্নো দেখে নাই, মানে হচ্ছে সে 0 টাইমস স্নো দেখছে। আর সে সবসময় স্নো দেখে, মানে হচ্ছে সে 100% অফ দ্য টাইম স্নোই দেখে। ইটস লাইক সেইং যে কথাটা আমি একটা কাজ একবার করছি, 2বার করছি, 3বার করছি, বা আমি একটা কাজ একবার, 2বার, 3বার করি। কেমন? ইটস আ কোশ্চেন অফ ফ্রিকোয়েন্সি আর কি, বুঝছেন? হোয়াট ইজ দ্য ফিজিক্স বিহাইন্ড ইট, আপনাদের যদি কারো জানা থাকে। হ্যাঁ, যে ফ্রিকোয়েন্সি ইজ বেসিক্যালি টাইম ডিভাইডেড বাই ইউনিট প্রবাবলি, রাইট? যে মানে একটা সময়ের মধ্যে কতবার হয়, একটা স্পেসিফিক টাইমের মধ্যে ঘটনাটা কতবার করতেছে, দ্যাটস বেসিক্যালি ফ্রিকোয়েন্সি, রাইট? সো এই আর কি। জি রেশন স্যার বললাম কি স্যার, আপনার মানে মানে সেন্টেন্সটা অনুযায়ী আমরা করতে পারি, মানে মূলত আমার কথা বলছি, করতে পারি, কিন্তু স্যার কোনটা কোন ম্যানারে বলে সেটা মানে একটু কম বুঝতেছি, কিন্তু সেন্টেন্সটা মেক করতে পারি কিন্তু হ্যাঁ, মানে দেখে দ্যাটস ট্রু। ওকে, আমরা অনেক সময় কিন্তু বেশিরভাগ সময় এটাই হয় যে আমরা এমনি ইনস্টিংক্টিভলি বানাইতে পারি, and ওটাও ভালো জিনিস। বাট একটা কি হয়, ইনস্টিংক্টিভলি বানানোর একটা বাস্তবতা হচ্ছে যেটা, যে আমাদের অনেক সময় কনফিউশন রয়ে যায় পজিশনিংটা। হ্যাঁ, and আমি এই শীটটা যখন বানাইছিলাম তখন আমি খুব যত্ন করে সময় নিয়ে এই শীটটা, কিন্তু এগুলো সব আমার নিজের হাতে বানানো শীটগুলো। হ্যাঁ, তো এই শীটগুলো যখন বানাইছিলাম, তো এই শীটটা বানানোর সময় আমার মনে আছে আই রিয়েলি রিমেম্বার যে আচ্ছা এটা আমার নিজের সাথে হয়েছিল যে আমি তো হচ্ছে গিয়ে যখন ইংরেজিতে অ্যাডভার্ব গুলো ব্যবহার করি, ইনস্টিংক্টিভলি ব্যবহার করি, বাট মাঝে মাঝে না একটু কনফিউশন কাজ করে তারপরেও যে আচ্ছা এটা কি অন্য জায়গায় ব্যবহার করা যেতে পারত না, হোয়াট ইজ গোয়িং অন ইয়ার, হ্যাঁ, কোথায় কোনটা ব্যবহৃত হবে। সো তারপরে আর কি অনেক ঘাটাঘাটি করার পর এগুলো বের হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ, আমরা মনে হয় ম্যাক্সিমাম আপনারা সবাই হচ্ছে গিয়ে লাইক টু আ সার্টেন ডিগ্রি ইনস্টিংক্টিভলি বানাচ্ছেন, এন্ড এটা হেল্পও করবে। বাট আমি একটু বলবো যে আপনারা প্লিজ এগুলো একটু শিখে রাখলে আর হচ্ছে ভয় থাকলো না। হ্যাঁ, কনফিডেন্স এসে পড়লো হাতে, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, সে বইগুলো মনোযোগ দিয়ে পড়ে। এবার ইংরেজি কি হবে? এটা তো ম্যানারিজম, রাইট? তাহলে এখানে কি হবে ইংরেজিটা? he reads the book read the books attentively. অ্যাটেন্টিভলি বা হচ্ছে কেয়ারফুলি, বা যেটাই বলতে চাই আমরা, হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়ে। অ্যাটেন্টিভলি, কেয়ারফুলি, ওকে। হি রিডস বুকস, he read books attentively. রিডস হবে বলতে দেখুন, এই যে সাবজেক্ট ভার্বের একটা খুব সিম্পল রুল হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আর কি ভার্বটা ইজ বাই এস যোগ হয়। চলো আর কি, কেমন? আর বুকসটা হচ্ছে জাস্ট হচ্ছে প্লুরাল ফর্ম। এটা কোন অর্থে আমরা বুক বলি না কেন, আমরা বুকস বলছি কেন? বিকজ আমরা জেনারেল সেন্সে বুকস এর কথা বলতেছি। হ্যাঁ, আমরা কোনো একটা পার্টিকুলার বইয়ের কথা বলতেছি না। লাইক আমরা ধরে বলি না যে ডগস আর লয়াল, কুকুর খুব লয়াল একটা প্রাণী, বলি না গাইজ? তো এই যে কুকুর খুব লয়াল একটা প্রাণী, এটা যখন আমরা বলি তখন আমরা ডগস কেন বলছি? হ্যাঁ, অথবা বুকস আর ম্যানস বেস্ট ফ্রেন্ড। ওকে, বই হচ্ছে গিয়ে মানুষের সবচেয়ে ভালো বন্ধু, এটা আমরা যখন বলি। ওকে, ট্রিজ গিভস আস লাইফ, মানে গাছ আমাদেরকে জীবন দেয়, মানে অক্সিজেনের কথা বলছি আর কি। আচ্ছা, এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা ডগস, তারপরে বুকস, ট্রিজ এভাবে কেন বলছি? ভাইয়া এখানে আমরা যখন বলি না যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, হ্যাঁ, পাখি আকাশে উড়ে, রাইট? এখানে এগুলো কেন আমরা বইগুলো স্পেসিফাই করছে, মানে স্পেসিফিক কিছু বই বলছে, তার মানে দা হবে কিনা? এখানে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট এখানে স্পেসিফিকলি বলছে না, দ্যাটস ওয়াই এখানে প্লুরাল হয়েছে, এন্ড দাটা হয়নি কেন। আপনারা যদি একটু সবাই খেয়াল করেন, এটাই আমি একটু আগে যেটা মানে এক্সপ্লেইন করছিলাম রেস্টুরেন্টস, যে হয়েছে কি, আপনি যখন হচ্ছে গিয়ে কোনো একটা লেটস সে কোনো কিছু জেনারেল সেন্সে বলেন, হ্যাঁ, ধরুন আমি বললাম না যে ডগস আর লয়াল অ্যানিমালস, ওকে, তো মানে কুকুর হচ্ছে গিয়ে খুব লয়াল প্রাণী, বা আমরা যখন বলি না যে বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, ওকে, তো তখন আমরা এইভাবে বলি। অথবা আমরা বলি ট্রিজ গিভস লাইফ, ওকে, গিভ লাইফ, ওকে। তো এই কথাগুলো যখন আমরা বলি, তখন আমরা এইখানে ট্রিজ কেন বলতেছি, বুকস কেন বলতেছি, কেমন ডগস কেন বলতেছি?
মানে প্লুরাল ফর্মটা কেন বারবার করে ব্যবহার করছি, বিকজ আমরা জেনারেল সেন্সে বলছি, মানে এটা আসলে এই সেন্সে বলছি যে বই বলতে কোন একটা পার্টিকুলার স্পেসিফিক বই কিংবা বইয়ের সেটের কথা বলছি না, আমরা জেনারেল সেন্সে বলছি যে বই জিনিসটা ভালো। বা এখানে যখন বলছি হি রিডস বুকস কেয়ারফুলি, এখানে বুকস কেন বলছি, কারণ এটা জেনারেল সেন্সে যে সাধারণত যখন বই পড়ে তো সে কেয়ারফুলি পড়ে, সেটা কোনো স্পেসিফিক বইয়ের কথা আমি আলাদা করে বলি না যে অমুক পার্টিকুলার সাবজেক্টের বই সে হচ্ছে গিয়ে কেয়ারফুলি পড়ে। কেমন গেছে? তো ওখান থেকে আর কি জিনিসটা ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পারছেন না গাইস এবার? জি থ্যাংক ইউ। স্যার বাংলাটা কি স্যার? স্যার আপনার ইংলিশটা স্যার একটা ওয়ার্ডে স্যার বাংলা অনেক কথাই বুঝায় দেয়, এই জন্য স্যার বাংলা থাকে বেশি, বাট ইংলিশে একটা ওয়ার্ড দিয়ে অনেকগুলো অনেক সময় বুঝায় ফেলায়, যার কারণে স্যার মানে ইংলিশটা এইভাবে হয়ে যায়, ঠিক না স্যার? বাংলা অনেকগুলো কথা থাকে কিন্তু ইংলিশে একটা ওয়ার্ড দিয়ে বুঝায় দেয়, ওগুলা দেওয়ার প্রয়োজন নেই। বেসিক্যালি ইটস নট লাইক, আসলে হয়েছে কি যে এই বাংলা আর ইংরেজি তো দুইটা এন্টারলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, রাইট? সো এদের স্ট্রাকচার, এদের ফ্রেজিং গুলো যে একদম হুবহু সেম আইডেন্টিক্যাল হয় বা মানে খাপে খাপে ম্যাচ করা যায় অ্যাজ ইউ সেড, এরকম না আসলে। ঠিকই বলছেন। আচ্ছা গাইস, আমরা হচ্ছে চলেন একটু সামনের দিকে আগে। হ্যাঁ, সে সত্যি একটি গান করতে পছন্দ করে। হ্যাঁ, এটা ইংরেজি কি হবে? সত্যি গান রিয়েলি He truly likes this song. He really likes this song. Okay. He really or truly, যেটা আমরা বলি, really like this song. likes this song. আচ্ছা, এখন আমাকে বলেন যে truly আর really এটা কোনটা? এই যে গাইস, অ্যাডভার্ব অফ ডিগ্রি, সে কতটা পছন্দ করে, রাইট? মানে কতটুকু পছন্দ করে? হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কিংবা ভার্বের আগে দিয়ে বসে, রাইট? তো হি লাইকস দিস সং, এটা হচ্ছে আমার ভার্ব, আর তার আগে দিয়ে আর কি আমাদের অ্যাডভার্ব গুলো বসছে, কেমন? হি রিয়েলি ট্রুলি লাইকস দিস সং, হি রিয়েলি লাইকস দিস সং। আচ্ছা, তোমার সাথে কালকে দেখা করবো, ইংরেজি কি হবে? I'll visit you tomorrow. I will visit you tomorrow. হয় I will visit you or meet you tomorrow. I will meet you tomorrow. Okay, visit you means meet you. Meet you টা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, দেখা করব যেহেতু বলছি। আজকে ভীষণ ঠান্ডা, it's extremely cold. Today is too cold. Okay, extremely cold, huh? Or it's too cold. হ্যাঁ, এটা হতে পারে, it's too cold today. Okay, it's too cold or it's extremely cold. Extremely cold today. আচ্ছা, সত্যি বলতে আমি উত্তরটা জানি না। I don't honestly I really I don't know the answer. I don't know the oh, I don't know the answer. Answer. হ্যাঁ, I don't know the answer. সত্যি বলতে I don't know the answer. Finish the project quickly. অথবা আমরা যদি এখানে গাইস, হ্যাঁ আমরা এটাও বলতে পারতাম যে টু স্পিক দ্য ট্রুথ, কোন এরকম একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে পারতাম, টু স্পিক দ্য ট্রুথ। ওকে, I don't know the answer. হ্যাঁ, আরেকটা কি জানি বলছিলেন রেস্টুরেন্ট, কি প্রশ্ন? I want to finish this project quickly. I want to finish this project quickly. I want to finish this project. I want to finish the project quickly. একটা প্রশ্ন শুনছিলাম। ওকে, আমি একটা প্রশ্ন শুনছিলাম, প্রশ্নটা আমি আসলে শেষ পর্যন্ত ক্লিয়ার করতে পারি না। একটু যদি প্রশ্নটা করতেন, কি প্রশ্ন ছিল, কার জন্য ছিল? বলছিলাম ভাইয়া, ওখানে অনেস্টলি জায়গায় আমরা কি ট্রুলি ইউজ করতে পারি না? না, বিকজ ট্রুলিটা এখানে মিনিং এর দিক থেকে এক্স্যাক্টলি ম্যাচ করছে না। তো রাইট, ধর আমি অনেস্টলি বলছি, হ্যাঁ সত্যি বলতে, অথবা আমি বললাম টু স্পিক দ্য ট্রুথ, সত্যি বলতে, সেটাও ছিল। বাট ট্রুলিটা এরকম না, ট্রুলিটা হচ্ছে এরকম, ধরো আগের সেন্টেন্সটাতে যে আছে রিয়েলি আর ট্রুলিটা আসলে মিনিংটা এক্স্যাক্টলি এরকম না, বুঝছেন? আমরা যখন বলি যে আই রিয়েলি লাইক দিস সং, মানে হচ্ছে আমি আসলেই পছন্দ করি, ঠিক আছে, এটা ট্রুলি ইজ রিয়েলি, অথবা হি ট্রুলি ডিজার্ভস দিস, সে আসলেই জিনিসটা ডিজার্ভ করে, ওই সেন্সে ট্রুলি শব্দটা ব্যবহৃত হয়। হ্যাঁ, বাট এখানে আসলে ট্রুলি বলতে ওই কথাটা এখানে মিনিং দিক থেকে ম্যাচ করছে না। তো রেস্টুরেন্ট ম্যাচ করলে হয়তো দিয়ে দিতাম, বাট ম্যাচ করছে না, রাইট? So because of that, maybe it's not the most suitable candidate here আর কি। আচ্ছা গাইস, in any case thank you so much. আচ্ছা, একটা খুব ভালো কথা বলি, সেটা হচ্ছে আপনারা কিন্তু at least যে মাঝে মাঝে যে এক্সপ্লোর করছেন না, যেমন এই যে এখন সাজেস্ট করলেন ট্রুলি হবে কিনা, these are really healthy habits. Okay, just give it a try, because the more you try, the more you can like learn or eliminate. যেটা ভুল হবে সেটা আমরা বাদ দিয়ে দিব। এই যে এখন ট্রুলিটা আমরা বাদ দিয়ে দিলাম, রাইট? জাস্ট বিকজ আপনি মেনশন করছেন দেখেই কিন্তু আমাদের
বাকিদের সবার উপকার হলো, আপনার নিজের উপকার হলো, রাইট? আমার কিন্তু নর্মালি প্রশ্ন না করলে কথাটা এভাবে কারো মাথায় আসতো না, হয়তো কেউ একজন প্রশ্ন না করলে হয়তো বাকিদের মাথায় আসতো না, রাইট? আমার মাথায় আসতো না। সো দিস ইজ রিয়েলি হেলদি গাইস, আপনারা হচ্ছে গিয়ে প্রশ্ন করতে কখনো হেজিটেট করেন না, হ্যাঁ? আচ্ছা, সো হ্যাভিং সেড দ্যাট, চলেন ফাইনালটা শেষ করে ফেলি। আমি প্রজেক্টটা দ্রুত শেষ করতে চাই, এটা ইংরেজি কি হবে? I would like to finish this project fast. স্যার এটা যত ফাস্ট হচ্ছে শেষ করতে চাই, সিস্টার তত ফাস্ট রেসপন্স করছেন। I want to complete the project, and that was good. I want to, I would like to, I want to complete the project fast. I want to complete the project quickly. হ্যাঁ, কুইকলিও দিতে পারি আমরা। Okay, I want to complete the project quickly. Okay, Rapidly হয় না স্যার? or firstly. র্যাপিডলি হয় না, ফাস্টলিও হয় না গাইস। ওকে, ফাস্টলি বলতে কিছু হয় না, ফাস্ট হয় কিছু জায়গায়। একটু আমি এটা কমপ্লিট করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ, বাট কুইকলিটা হয় আর কি। ওকে, কুইকলি। ওকে, আমি একটু আপনাদেরকে আসলে ফাস্টের ব্যাপারটা একটু দেখাই, হ্যাঁ, কুইকলিটা হয় বা ফাস্টটা হয়। আর এখানে যদি আমি একটু আপনাদের দেখাই আসলে এখানে হয়েছেটা কি, এই যে দেখেন ব্যাপারটা হয়েছে কি, বেশিরভাগ বা অ্যাডভার্বের শেষে এলওয়াই থাকে, বাট সব সময় না। যেমন ধরেন হ্যাপিলি, স্লোলি, কুইকলি, কেয়ারফুলি, এগুলো ম্যাক্সিমাম টাইম হয়, বাট সব সময় না। যেমন ধরেন অনেকগুলো আছে, এই যে ফাস্ট, ওয়েল, লেট, হার্ড, এগুলো আর কি। এগুলো হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি লাস্টে দিয়ে এলওয়াই না দিয়েও কিন্তু আচ্ছা অ্যাডভার্ব হয়। নিয়মটা হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে এলওয়াইটা থাকে, যদি না যে সব সময় থাকে। ঠিক আছে, দ্যাটস ইট।